বলছিলেন। রাত 12টার সময় আমি বাড়িতে গেছি। সচরাচর এটা কোনো বাবা মা বা কোনো ফ্যামিলি অ্যালাউ করে না। আমার খুব দরকার ছিল আপনার এই প্ল্যানটা আমার সিলেবাসটা শেষ করার জন্য। আমার কথা কি, আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, আমার অন্য কোনো চাকরি হলে পোষাবে না। সত্যি কথা, আমার বিসিএসই লাগবে, এটা হচ্ছে আমার ইন্টেনশন। কিন্তু আমি যেখানে যেটার আগাগোড়া জানি না, সেটা তো আমি চাইলেই হবে না। না, আমার জন্য একটা কিছু লাগবে যে আমাকে পিছন থেকে একটু ধাক্কা দিবে, যাতে আমি সামনে যেতে পারি। আমার এটাই প্রয়োজন যে কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দেয়। আমি একা একা সামনে যেতে পারছি না, আমি হাঁটতে পারি না। এখন বিদ্যাবাড়ি ক্লাসের কথা যদি বলি, মানে যে এতদিন সার্কুলার হয় নাই, আমার কোনো মানে চিন্তা ভাবনা ছিল না, হচ্ছে যা হোক হোক, দিতেছে, পড়তে থাকি আস্তে আস্তে। এখন সার্কুলার হয়ে গেছে, যেদিন সার্কুলার হয়েছে সেদিন থেকে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, আমার কলজার পানি শুকিয়ে গেছে। সত্যি কথা যেটা, যে আমি এখন যখন পড়তেছি বই খুলেই দেখে আমি কিচ্ছু পারি না। মানে হইতেছে কি, আমার সাথে এতদিন কি পড়লাম, আমি এখন দেখি কিছুই পারি না, আমার সব ভুলে গেছে, গুলা ফেলছি। এখন বিদ্যাবাড়ি ক্লাসের কথা যদি বলি, যারা নন সায়েন্সে আছে বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের এই জিনিসগুলো সমস্যা নাও হতে পারে। কিন্তু আমরা যারা এসএসসি তে সায়েন্স ছিল, ঠিক আছে, ওটা ম্যাটার করে না এখানে। কিন্তু এইচএসসি তে যাদের সায়েন্স না ছিল, তাদের জন্য এটা কিন্তু বড় একটা ব্যাপার। আমাদের বিদ্যাপতি ক্লাসের কথা যদি বলি, শুধু বাংলা, ইংলিশ এবং ম্যাথ এই ক্লাসগুলো এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এই ক্লাসগুলো খুব ভালোভাবেই হয়েছে। সায়েন্সের মাত্র 3টা ক্লাস হয়েছে, মেন্টাল এবিলিটি 2টা ক্লাস হয়েছে, আইসিটির 3টা ক্লাস হয়েছে। ইন্টারন্যাশনালের বারবার স্যার চেঞ্জ হচ্ছে। একবার সাজ্জাদ স্যার 2 দিন নিল 2টা ক্লাস, অভ্র স্যার 2 দিন 2টা ক্লাস নিল, এখন আবার মিলন স্যারকে দিয়ে আবার নতুন করে শুরু করছে। তো ইন্টারন্যাশনাল আগে 2টা ক্লাস হয়েছে, গেল এটা। তারপরে স্যার আমরা কি এতটুকু, মানে এখন আমাদের ক্লাসই শেষ হয় নাই, আমরা এগুলো রিভিশন কবে করব? গেল সেই ব্যাপার। তারপরে যে আমাদের মানে শ্রদ্ধেয় এমডি স্যার, স্যার যদি মানে স্যারের অনুপ্রেরণা কিন্তু আমাদের জন্য অনেক বড় কিছু। তার লাইভে সচরাচর অনেক কিছুই বলে, কিন্তু আমরা তো যেহেতু তার পেইড স্টুডেন্ট, আমরা তার যে অনেক আগের স্টুডেন্ট, সেই হিসেবে কিন্তু তার একটা অনুপ্রেরণা, তার একটা সাজেশন আমরা কিন্তু পাই, বা আমরা আশা করি যে স্যার আমাদেরকে এটা দিবে। তা আমি যদি এখন বই নিয়ে বসে, আমার সত্যি কান্না চলে আসে। আমার ছোট্ট একটা বাচ্চা, আমার 4 বছর একটা বাচ্চা, মানে আমার ইটস ওকে, বাচ্চাটাকে আমি সারা সময় পানি দিতে পারি না। ইটস ওকে, আমি তাকে দিই না। ইটস ফাইন ফারজানা, ইটস ফাইন। শোনেন, এরকম হয় যে আপনার প্রবলেমটা কি, আমি যদিও এখনো খুব একটা আসলে ক্লিয়ারলি বুঝতে পারিনি, এতটুকু আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের হয়তোবা কিছু কিছু টপিকের ক্লাস কম হচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেটা আমি একটা জিনিস বুঝলাম, যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনাদের ক্লাস কম হচ্ছে। ফরচুনেটলি আপনাদের ইংরেজিটা কিন্তু প্রায় শেষ, আপনাদের ইংরেজিটার লেকচার কিন্তু প্রায় কাছাকাছি, আমরা শেষের কাছাকাছি, সেটা কি জানেন স্যার? জি স্যার, আপনার ইংরেজি ক্লাস, ইংরেজি হ্যাঁ, নিয়ে কোনো সমস্যা নেই, আমার কোনো অভিযোগও নেই। ভেরি গুড। তাহলে এছাড়া যে বাকি কয়েকটা টপিক আছে, সেই টপিকগুলো নিয়ে যদি আমরা বলি, যে আপনার কি বললেন, আপনাদের কি কি ক্লাসে সমস্যা? আন্তর্জাতিক? আন্তর্জাতিক এখন আবার নতুন করে দেখলাম এই মাসে কিছু ক্লাস দেওয়া হয়েছে মিলন স্যারের। সায়েন্সে মাত্র 3টা ক্লাস হয়েছে, যেটা আমার জন্য অনেকটাই উইক জোন। যদিও আমি এসএসসি তে সায়েন্স ছিলাম, মেন্টাল এবিলিটির মাত্র 2টা, ওটা না হলে না ধরলাম। আইসিটির মাত্র 3টা ক্লাস হয়েছে, এবং আইসিটিতে আমার আইসিটি? বরাবর অনেক সমস্যা। হ্যাঁ স্যার। আইসিটি আর বিজ্ঞান? আইসিটি আর কোনো ক্লাস? মেন্টাল এবিলিটির মাত্র 2টা ক্লাস হয়েছে, আর ইন্টারন্যাশনালে 2টা হয়েছে। মেন্টাল এখন অ্যাবিলিটিতে ছোট তো আবার নতুন ক্লাসই করে, ক্লাসই হচ্ছে, ক্লাসই হচ্ছে মেন্টাল অ্যাবিলিটিতে 4-5টা। আচ্ছা ওটা না হয় আমি স্কিপ করে গেলাম, ওটা বাদ, ওটার দরকার নেই, বা ওটা আমরা একাও পারবো, কোনো সমস্যা নেই, বোঝার মতো তেমন কিছু নেই। আচ্ছা, এখন মানে আপনাদের যে ক্লাসটা, সেটা বাড়িয়ে দেওয়ার কথা বলছেন, তাই তো? আচ্ছা, আমার একার কথা বললে তো হবে না, ক্লাস বাড়ানোর ব্যাপারে যদি সবার মতামত না হয়, সেটা দরকার। আমার মনে হয় যারা 46 অ্যাটেন্ড করবে, যাদের দরকার, তারা সবাই চাইবে যে এই ক্লাসগুলো যেন করা হয়, এই ক্লাসগুলোর জন্য দেওয়া হয়, কারণ সবারই বইগুলো শেষ হওয়া দরকার। নিজেরা পড়া আর একটা ক্লাসে স্যার বুঝিয়ে দেওয়া, সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ, হুম। যেগুলো বুঝার জিনিস। আচ্ছা, আর ঠিক আছে, আমি বুঝতে পারলাম ব্যাপারটা, বাট স্টিল আপনার যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোটাই তো মেইন ইস্যু, তাই না? ক্লাসগুলোটাই তো মেইন ইস্যু। জি স্যার, ক্লাসগুলো মেইন ইস্যু। তাছাড়া স্যার মানে আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, সবকিছু ঠিকঠাক? কোয়েশ্চেন? স্যার ভালোই হচ্ছে, আমরা তো অ্যাসাইনমেন্ট প্ল্যান অনুযায়ী যাচ্ছি। এখন এরপরে আপনার প্ল্যান শেষ হলে নতুন কি আসবে কে জানে। আচ্ছা, মানে আপনারা যে কোয়েশ্চেন স্যার কোশ্চেন অনেক সময় হয় কি, মানে এই অ্যাসাইনমেন্ট না, আগের অ্যাসাইনমেন্ট প্ল্যানে যেটা হয়েছিল, যে আপনি যেটা দিছিলেন সেটার বাইরেও হয়তো, ওটা আমাদের ইসের ভিতরেই ছিল, সিলেবাসের আন্ডারেই ছিল, কিন্তু মানে আমাদের পড়ার বাইরে ছিল। বাট ওটাও খারাপ বলা যায় না, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, না আমি বলছি যে কোয়েশ্চেন ঠিক আছে কিনা, কোয়েশ্চেন ঠিক আছে? মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনার যে কথাটা সেটা আমি বুঝলাম। আর আর শিমু বলছেন স্যার বিদ্যাবাড়িতে জানালে তারা গ্রুপ থেকে রিমুভ করে দেয় টোটালি, বাক স্বাধীনতাটাও নেই। আচ্ছা শিমু একটু আমাকে হ্যান্ড রেজ করে বলবেন তো কি। আর সেজান বিশ্বাস বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইওর প্ল্যান, ইট হেল্প মি আ লট। থ্যাংক ইউ, ওয়েলকাম সেজান, আই নো ইউ ভেরি গুড, ভেরি ওয়েল। আপনার যে মার্কস আছে সেই মার্কসে সেজান কিন্তু সবসময় ভালো পাচ্ছেন। তো সেক্ষেত্রে আর যাদের সমস্যা আছে আমি একটু শুনতে চাই আগে, তারপর আমি কিছু কথা বলবো। মহিউদ্দিন এবং সাজিয়া আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আছে, ভালো আছে, বলুন। স্যার আসলে আমি যে বিষয়গুলো বলতে চাচ্ছিলাম, ফারজানা আপা মোটামুটি অর্ধেক আমার বলে দিছে, আর এর বিষয়ে বলার কিছু নাই। কিন্তু আর লাস্ট দিকে একটা জানতে চাইছিলাম, আমার হচ্ছে আপনার প্রথম বিসিএস, ঠিক আছে। আর এখন আমি আসলে মানে দেখা গেছে পড়াশোনা পড়তে আছি কিন্তু দেখা যাচ্ছে যখন পরীক্ষা দেই তখন আমি সব ভুলাই ফেলি। মানে আমার কাছে কেমন যে লাগে, মানে সবকিছু যেমন দেখা যায় আউট লাগতেছে, এরকম মনে হইতেছে। তার মানে আপনি পড়ালেখা করেছেন? মানে আমি পড়ার পরে তো যখন দেখা আপনার গেছে কাছে মনে হবে যে আপনি কিছু পড়েন নাই তখন পড়ালেখা করেছেন। এমসিকিউ পরীক্ষাটা এরকম, ঠিক আছে? স্যার আমি মানে পারজানাফের মতনই আমার মানে যত সময় আসতেছে আমার বুঝতে মনে পারছি, হচ্ছে আপনারা 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 আসলে মানে কি বলি একটু ভয় পেয়েছেন, বুঝতে পারছি। যে সমস্যা নেই, আজকে আজকে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আজকে ক্লাসে পরে সব ঠিক হয়ে যাবে, টেনশন আর করবেন না। স্যার আর কাছে জানতে চাচ্ছিলাম, আমার আমার তো এখনো রেজাল্ট বের হয় নাই অনার্সে, তো আমি কিভাবে আবেদন করব বা এই জিনিসটা তো জানি না সম্পর্কে। আপনার রেজাল্ট কবে নাগাদ হতে পারে? স্যার আমাদের পরীক্ষা মাত্র শেষ হয়েছে 28 তারিখে। পরীক্ষা শেষ না? জি। তাহলে আপনার মানে অ্যাপিয়ার দিয়ে আপনি পারবেন। আপনার রেজাল্ট এখনো যে পেন্ডিং আছে, অ্যাপিয়ার দিয়ে আপনি পারবেন। এই ব্যাপারটা আসলে কিভাবে করে তাও ব্যাপারে ডিটেইলে জানবো আমি, জেনে আপনাকে বলবো। কারণ খুব সম্ভবত এবার ফরেন ক্যাডারের একজন মানে 4 জন ইনফ্যাক্ট হয়েছেন যে এরকম অ্যাপিয়ার দিয়ে ভুলভাল তথ্য দিয়েছেন, সেজন্য তাদেরকে আসলে পরবর্তীতে ক্যাডার হিসেবে রিক্রুট করা হয়নি, মানে তারা বাদ পড়েছেন, এমন জায়গাগুলো আমি শুনেছি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই সিরিয়াস একটা ইস্যু। সিনসিয়ারলি ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? জি স্যার, আরেকটা জিনিস হচ্ছে মানে যখনই পড়তে যায় দেখি যে সবগুলোই বাকি আছে, মানে যেগুলো পড়ছি ওইগুলো বাকি আছে। না অবশ্যই। আচ্ছা অ্যাসাইনমেন্ট প্ল্যানের ব্যাপারে বলুন তো একটু, অ্যাসাইনমেন্ট প্ল্যানটার কি অবস্থা আপনাদের, মানে কেমন কি মনে হচ্ছে, কি আসলে বিষয় অ্যাসাইনমেন্ট নিয়ে, কি মানে আপনারা ধরতে পারছেন? অ্যাসাইনমেন্ট প্ল্যান তো আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ, মানে আপনি যে প্ল্যান গুলো দিয়েছেন তাতে মনে হচ্ছে যে আমি বিসিএস এর মানে প্রিপেয়ার্ড হচ্ছি এরকম মনে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আপনার পরবর্তী প্ল্যান যে কি আসবে আল্লাহ পাক ভালো না জানে। না, সেটাও আশা করছি ভালো আসবে। কিন্তু আমি একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, মানে রিকোয়েস্ট না, আমি আপনাদের উদ্দেশ্যে একটু অবাক হয়েই আপনার ইয়ে করছি। কারোর কারোর মাঝে একটু তাড়া কাজ করছে, মানে আপনাদের কারোর কারোর মাঝে তাড়া কাজ করছে। কেমন যে অ্যাসাইনমেন্ট প্ল্যান কবে শেষ হবে? আমি জানি তাদের তাড়াটা কেন কাজ করছে, যে পরবর্তীতে যেমন আমাকে এখনই কমেন্ট করেছেন একজন আশামণি আক্তার, আমি জানি না উনি এই কারণেই কমেন্ট করেছেন কিনা, যে অ্যাসাইনমেন্ট প্ল্যানটা আমার কবে শেষ হবে সেটা যদি আমি বলি। তো সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্ল্যান আমার তো কোয়ালিটি দরকার, আমার এখান থেকে 5 জন বের করা দরকার, আপনাদের সবাইকে না। তো 5 জনকে যদি আমি বের করতে পারি দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ ফর ইউ, এবং সেজন্য আমার যা যা করা দরকার আমি তাই করছি। অ্যাসাইনমেন্ট প্ল্যান যেই কয়দিন ডিউরেশন আপনার প্রয়োজন সেই কয়দিন ডিউরেশন আমি দিচ্ছি। হয়তো আর 3-4টার মতো আপনাদের খুব সম্ভবত অ্যাসাইনমেন্ট টেস্ট এর পরে থাকার কথা, এবং এটা হয়তো আর 1 মাসের মধ্যে আমি আশা করছি যে আপনাদের পুরো ফুললি প্যাক আপ হয়ে যাবেন এবং প্রিপেয়ার্ড হয়ে যাবেন। এবং বিশ্বাস করেন যদি এভাবে আপনারা শেষ না করতেন, আহ, আহ, আপনি স্যার এইভাবে শেষ না কোয়ালিফাই করলে করাটা তো একটু টাফ হয়ে যেত। স্যার এইভাবে শেষ না করতে হলে তো মনে তো সাগরের পাড়ে আছে, এখন তো মনে হচ্ছে এক্স্যাক্টলি। এবং যারা নতুন অ্যাসাইনমেন্ট প্ল্যানের জন্য করছেন বা যারা চিন্তা করছেন নতুন অ্যাসাইনমেন্ট প্ল্যান আসলে তারপরে পড়ালেখা শুরু করবেন, জীবনও করবেন না। কারণ আপনি সবসময় পরের দলেই। এরপরেরটা বলবেন এরপরে নতুন কি আসুক, এরপরে বলবেন যে তারও নতুন কি আসুক, 46 গেল 47। তো কিছু 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 মানুষ আছে যারা প্রত্যেকটাই পরবর্তীটা চিন্তা করে, মানে শুরু থেকেই পরের দিনেরটা চিন্তা করে। সেক্ষেত্রে তাদের তাদের উদ্দেশ্যে আসলে আমার কিছু বলার নেই। আপনাদেরকে প্রথম থেকে একেবারে সুন্দর করে বুঝিয়েছি। এখনো যদি আপনি অ্যাসাইনমেন্ট, মানে আসলে প্ল্যান তো সবকিছু হয়, পড়া ভাগ করে দেয়া, সিলেবাসটাকে ভাগ করে দিয়ে পড়া ভাগ করে দেয়া, এটা দুনিয়ার যে কেউ পারবে, এটা আপনাদের মধ্যে যে কেউ আপনারা পারবেন, অবশ্যই পারবেন। ইনফ্যাক্ট আমিও তো শুনেছি আপনাদের কাছে যে আপনার কি বলে বিভিন্ন জায়গায় নাকি কিনতে পাওয়া যায় প্ল্যান, বা বিভিন্ন অ্যাপের মধ্যে আছে, ঠিক আছে আমি শুনেছি, ভালো কথা। বাট স্টিল যখন আমি যেটা দিয়েছি সেটা কেন দিয়েছি, আমি যে ভিডিওগুলো দিয়েছি, আমি যে কেয়ার লাইফ ক্লাসগুলো নিয়েছি, আমি যে পুরোটাকে গুছিয়ে বলার চেষ্টা করেছি, পুরো বিসিএস এর যে ভিউটা আপনার সামনে আনার চেষ্টা করেছি,
ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আপনি যদি মিস করে থাকেন, যদি আপনি না থাকেন তাহলে আমি বলবো যে আপনার আসলে আপনার কোনো দোষও নেই, আপনার কোনো গুণও নেই, আপনি ছিলেনই না এখানে, আপনি জানবেন কি করে। বাট যে শুরু থেকে ছিলেন তারা খুব ভালো করে জানেন যে পুরো বিসিএস এর যে ভিউটা আছে সেটা আপনার একেবারে হাতের সামনে চলে আসছে। আপনি পুরোটা ভিউ, যেটা 1 থেকে 1.5 থেকে 2 বছর প্রয়োজন হয়, 2 বছর যেটা বুঝতেই প্রয়োজন হয়, সেই জিনিসটা আপনারা উইদিন এই ফিউ মান্থস এর মধ্যে করে ফেলছেন। এটা কিন্তু খুব ছোট একটা অ্যাচিভমেন্ট। এরপরে কিন্তু আপনাদের মেন্টরের প্রয়োজন হবে না। আপনারা 45-এর পর মানে 46-এর পরে আপনাদের কিন্তু মেন্টরের প্রয়োজন হবে না, আপনারা নিজেরা এক একজন মেন্টর হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্ল্যানটা এভাবেই গোছানো ছিল আর কি। জি স্যার। বিসিএস এ আমাদের ইংলিশ প্ল্যানে নেই 23টা গ্রামার ক্লাস, লিটারেচার 5টা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ভালো আসসালাম। আছেন? জি আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার আমি আপসেট একটা বিষয় নিয়ে, হচ্ছে আমরা গোল্ড লাইফ বেস 3 শুধু বিজ্ঞান ক্লাস একটা হয়েছে, তা হচ্ছে গোল্ড টার্গেট, অল টার্গেট বেস, গোল্ড লাইফ বেস 1 2, ওনাদের তিনটার যখন তৃতীয় ক্লাস, তখন আমাদের ওই তৃতীয় ক্লাসটা ছিল প্রথম ক্লাস। আপনি ইমার্জেন্সি গোল লাইফ স্যার তৃতীয়, স্যার শুধু বিজ্ঞান একটা ক্লাস হচ্ছে, তাই হচ্ছে তৃতীয় লেকচার, মানে 1 2 লেকচার হয় না, শুধু 3টা কম্বাইন্ড হয়েছে সবার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি, একেবারে যিনি রুটিন গুলো ডিল করে সে ব্যাপারেই আমি বলছি। ওনাকে একবার আপনাদের সামনে মানে আপনারা যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো করতে পারেন। স্যার আপনাকে আরেকটা কথা বলার আছে আমার। জি জি শিওর। স্যার আমার খুবই মন খারাপ, আমি গত সপ্তাহের অ্যাসাইনমেন্টটা দিতে পারি নাই। আমি জানি, আমি আমি যখন দেখেছি। স্যার আমার এত কান্না করছি যে আমি কিছু কেন 73 নাম্বার কোশ্চেনে যখন গেছি, আমার একটা রিং আসছে, আমি সাথে সাথে কেটে দিছি। এখন দেখাচ্ছে যে সাবমিট হচ্ছে না, আমার পর্যালোচনা দেখাচ্ছে। স্যার এরকম তো টেকনিক্যাল জিনিসগুলো তো স্যার আমাদের সাফার করতে হচ্ছে। আচ্ছা আমি এটাও লিখে নিচ্ছি যে আপনার কি অ্যাসাইনমেন্ট টেস্টে হঠাৎ করে একটা ফোন চলে আসলে টেস্টটা চলে যায়, তাই তো? হ্যাঁ স্যার, যখন আমি ওইটা কেটে সাথে সাথে ফোন কেটে আমি আবার একজন দিতে যাচ্ছি, দেখাচ্ছে পর্যালোচনা, মানে হচ্ছে আমার এক্সাম নিচ্ছে না। পর আইটি তো কল দিলাম, ওনারা রিসিভ করে না স্যার, কারণ আমি একটা এক্সাম দিলে বুঝতে পারি যে আমি কতটুকু পারি কতটুকু পারি না। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারগুলো বলছি। আর কে আছেন? সালমা জাহান আছে। আমি এই ব্যাপারগুলো একেবারে মানে একসাথে শুনে তারপর আমি কিছু বলার চেষ্টা করছি। হ্যাঁ, আমার এই স্টুডেন্ট গুলোর মধ্যে থেকে কিন্তু বিসিএস ক্যাডার হবে, তারা এত দুর্বল হয়ে গেলে হবে? বলেন সালমা, ভালো আছেন স্যার? স্যার কেমন আছেন স্যার? জি আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলুন। স্যার আমার ফেসবুক কিংবা নেটে যখন ঢুকতেছে অনেক জিনিস হচ্ছে যে আমরা যখন ফর্ম ফিল আপটা করবো আমাদের তথ্যগুলো সঠিক যেন থাকে আর কি স্যার। তো স্যার সেক্ষেত্রে হচ্ছে আমার একটা প্রবলেম, সেটা আসলে কাউকে জিজ্ঞেস করতে পারতেছি না, কারণ আমি আমার পাস দিতেছি, এরকম জিজ্ঞেস করার মতো কেউ নাই স্যার। স্যার আমার সবগুলো কাগজপত্রে আমার বাবা মা নামগুলার বিশেষ ক্ষেত্রে ওনারা বলছে গুরুত্ব দেওয়ার জন্য স্যার। তো সেখানে আমার সবগুলো সার্টিফিকেটে স্যার আম্মুর নাম শাহনাজ বেগম আসছে আর কি স্যার, একদম এসএসসি থেকে অনার্স পর্যন্ত, এবং কি মাস্টার্স তো সেটাই স্যার। কিন্তু আম্মুর আইডি কার্ডে ওখানে ন্যাশনাল আইডিতে শাহনাজ পারভিন আর কি আম্মুর নাম। আমার মানে ফটো আপনার যে আপনার সার্টিফিকেটে সবগুলোতে আম্মুর নাম একরকম, আর মার যে ন্যাশনাল আইডি আছে সেখানে মার নাম আর একরকম, তাই তো? জি স্যার, দ্বিতীয় এই প্রবলেম আমারও আছে, এটা সমস্যা নেই, এই প্রবলেম আমারও আছে। আমার নিজের সার্টিফিকেটে সবগুলোতে একরকম নাম, কিন্তু আম্মুর ন্যাশনাল আইডিতে আমার মায়ের নাম আরেক রকম করে, এটা আমারও প্রবলেম, এটা সমস্যা না, এটা আশা করছি সমস্যা না এখন পর্যন্ত। কারণ যদি আটকে তাহলে তো সবার আগে আমি আটকাবো, তাই না? তাহলে আমাকে একটু সময় দিবেন, আপনাদের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, যদি প্রয়োজন হয় আপনাদের যে স্যার এই সকল ব্যাপার ডিল করে তার সাথে আপনাদেরকে সরাসরি কথা বলার সুযোগ দিতে পারবেন। এই কথাটা বলতে চাচ্ছি আর কি স্যার, আমাদের ক্লাসগুলোর ব্যাপারে স্যার, বিশেষ করে আইসিটি এবং মানে এটার ব্যাপারে খুব, এই ব্যাপারটা আমি আপনাকে হ্যাঁ, আরো একদিনও বলছি স্যার। জি জি আমি একটু দেখার চেষ্টা করছি। ক্লাসগুলো দিয়ে দিয়েছে, ক্লাসগুলো এখন যদি আমরা শেষ করতে না পারি আমরা তো বুঝতেছি না স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এই ব্যাপারে একটু কথা বলছি, এই ব্যাপারে কথা বললে তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি। ইনফ্যাক্ট যদি প্রয়োজন হয় তাহলে যে স্যার আপনাদের এটা ডিল করে তার সাথে আপনারা কথা বলতে পারবেন। স্যার দেখা গেছে জি, স্যার। আপনার কাছে একটা জিনিস না বললে এই বিদ্যাবাড়ি তেমন একটা গুরুত্ব দেয় না। না আপনি আমার কাছে একটু বলুন, আপনারা মেন্টর আছেন না বিদ্যাবাড়ি, আমি কি বিদ্যাবাড়ির বাইরের নাকি? আমিও তো বিদ্যাবাড়ি, তাই না? না স্যার ঠিক আছে, এমনি তো আপনার কাছে বললে আপনি যখন গিয়ে স্যার ওই জিনিসটা বলেন তখন গিয়ে কিছুটা না না কাজে- অবশ্যই না, এখানে এখানে ব্যাপার থাকে, শোনেন
দেখা যায় স্টুডেন্টদের মধ্যে কিছু কিছু, আপনি যে বলবেন যে স্টুডেন্টদের মধ্যেও কিছু কিছু সাইকোলজিক্যাল কিছু ইস্যু থাকে, যেটা মনে করেন একবার গ্রুপে যদি জানানো হয় একটা তথ্য, আমি দেখেছি, আমি নিজেও দেখেছি এরকম একটা জিনিস গ্রুপে এসে মেসেজ করেছে, গ্রুপে তাকে ক্লিয়ার কাট বলা হয়েছে যে এটা এইভাবে, মানে এটা হয়েছে বা এটা এইভাবে, সেই সেম মানুষটা কিছুক্ষণ পরে আবার পার্সোনালি বিদ্যাবাড়িতে এসে, যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে এসে টেক্সট করবে যে এটা কিভাবে হবে নাকি। এখন আপনি বলবেন যে স্যার এটা আসলে কারা করে? আমাদের যে স্টুডেন্ট আছে টোটাল 26 থেকে 30,000 মতো, মানে আমাদের যে এরিয়াটা আছে এতগুলো স্টুডেন্ট নিয়ে আমরা ডিল করি। তো সেই জায়গায় 26 থেকে 30,000 স্টুডেন্টের মধ্যে কিছু কিছু এরকম কাজ কারবার হয়ে যায় যে জিনিসগুলো আসলে পরবর্তীতে আমাদেরকে একটু কি ডিমোটিভেটেড করে ফেলে যে আসলে কি করছি। তো এই জন্য হয়তো বা মাঝে মধ্যে আপনাদেরটা ঢাকা পড়ে যেতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে এখানে কাজ করছে না। এখানে কিন্তু প্রতিনিয়তই মানুষ কাজ করছে, প্রতিনিয়তই মানুষ চেষ্টা করছে। আর আপনাদের যে কথাটা, আপনারা তো বলতে পারছেন আমাকে, সরাসরি মেন্টর তো আপনাদের আছে, ক্লাস আমি নিচ্ছি, বলতেই তো পারছেন, আর আমি তো ভিডিও দিচ্ছি আপনাদেরকে প্রায় সময়। সেটা হচ্ছে কথা, ক্লাসের ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলছি, যেহেতু আমি ব্যাপারটা নিয়ে এখনো জানি না আসলে প্ল্যানটা কি। নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা জানিয়ে মানে জেনে তারপর আমি বলছি। এবং যদি প্রয়োজন হয় আপনাদের ক্লাসের ব্যাপারে যে কথাগুলো আছে সেটা যে স্যার ডিল করেন তার সাথেও কথা বলতে হবে, ঠিক আছে? আমাকে একটু সময় দিবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দ্বিতীয়বারের মতো। আমি তানভীর কাউসার, আপনাদের সার্ভিস দেই আর কি। আমরা মূলত হচ্ছে ক্যামেরার পেছন থেকে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি। তো সেই হিসাবে আপনাদের অনেক ধরনের অভিযোগ শুনছি, তবে আমরা বলবো যে আপনারাই ফার্স্ট ব্যাচ, যেখানে অল টার্গেট ব্যাচ আছে এবং গোল্ড ব্যাচের 1-2টা ব্যাচ আছে। তো সেক্ষেত্রে আপনাদের যে জায়গাতে প্রবলেম আছে সেই জায়গাটা আমি শুনতে পেলাম যে দৈনন্দিন বিজ্ঞানের কথা বলা হয়েছে এবং আইসিটির কথা বলা হয়েছে। আমরা সম্ভবত এই মাসের যে রুটিনটা আছে, এই মাসের রুটিনে আমরা দৈনন্দিন বিজ্ঞানের 4 নম্বর ক্লাস এবং দৈনন্দিন বিজ্ঞানের 5 নম্বর ক্লাস, এই 2টা ক্লাস দেওয়া হয়েছে। আর আইসিটির ক্লাস দিয়েছে কিনা সম্ভবত না দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আপনারা যদি এখন বলেন যে আগামী মাসের মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে আপনাদের দৈনন্দিন বিজ্ঞান এবং আইসিটি ক্লাস শেষ করতে হবে, সেক্ষেত্রে আমরা শেষ করে দিব। এবং আজকে আপনাদের ইংরেজি লেকচার নম্বর হচ্ছে 20, অর্থাৎ অর্থাৎ ইংরেজি লেকচার 20, অর্থাৎ আপনাদের লেকচার হয়তো বা 2 থেকে 3টা ইংরেজি ক্লাস হবে, প্রয়োজনে সলভ ক্লাস ধরেন আরও 2-3টা হলো। সেক্ষেত্রে আপনাদের ইংরেজির পার্টটা কিন্তু মোটামুটিভাবে চুকে যাচ্ছে। অর্থাৎ আজ এই মাসেই আপনাদের 29 তারিখে ইংরেজি লেকচার 22 আছে। তো সেই হিসাবে এই মাসের মধ্যে আপনাদের মূলত যেই লেকচারগুলো দেওয়ার কথা ছিল সেগুলো আমাদের কনফার্ম হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে পরের মাসে আপনারা কি করবেন? আবারও ইংরেজি কি 22টা ক্লাস দিব, নাকি আপনাদের আইসিটি বা ডেইলি সায়েন্সের ক্লাসগুলো দিব? আপনাদের মধ্যে যে কেউ যদি গুছিয়ে আপনার বিষয়গুলো বলতে চান সেক্ষেত্রে আমাকে একটু বলতে পারেন। একজন হ্যান্ড রিচ করেছে, আমি একটু তার সাথে কথা বলি, একটু শুনি আপনাদের কি অবস্থা বা আপনারা কি বলতে চাচ্ছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের ইংলিশ রিপিট করার অতটা প্রয়োজন নেই, শুধু সলভ ক্লাস দিলে হয়তো আমাদের হয়ে যাবে। কিন্তু স্যার যেটা মেজর প্রবলেম হয় আমাদের সায়েন্স, আইসিটি, ইন্টারন্যাশনাল, এগুলো বোঝার অনেক কিছু থাকে। তো এই ক্লাসগুলো আমরা অনেক মিস করে যাচ্ছি, আমাদের হচ্ছেই না। তো এই ক্লাসগুলো আমাদের খুব দরকার। আর যেহেতু আমাদের সার্কুলার হয়ে গেছে 46 এবং আমাদের সময়ও যদি মার্চ মাস বেঁধে দেওয়া হয়, আমরা রিভিশনের জন্য অত বেশি টাইম পাবো না। আচ্ছা, তো পরীক্ষা কবে যাদের নাগাদ হতে পারে? তাদের জন্য একটু সমস্যায় হয়ে যাবে। আমার পরীক্ষা মনে হয় কবে নাগাদ হতে পারে? মার্চ বলে দেওয়া হয়েছে, এখন বলে দেওয়া হচ্ছে, মানে সম্ভাব্য সময় দিয়েছে। সম্ভাব্য সময় মার্চ দেওয়া আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ধরে নিলাম মার্চে আর কি। তবে বিগত সময়গুলোতে যতবার সম্ভাব্য সময় দিয়েছে তার থেকেও 1-2 মাস পরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কোনো সমস্যা নেই, আমরা ধরে নিচ্ছি মার্চ মাস। তো আগামী মাসের মধ্যে আপনাদের তাহলে টোটাল সিলেবাস সম্পূর্ণ করে দিব ইনশাল্লাহ। পরের মাস আমরা রিভিশনের জন্য রাখবো। আর কিছু বলার আছে? আর এখন যেহেতু আমরা শেষ সময় চলে আসছি, আমাদের মনে হয় অত গ্যাপের প্রয়োজন নেই। আমাদের যদি প্রতিদিনও ক্লাস দেওয়া হয় তবুও সেই প্রেশারটা আমাদের নিতে হবে। আমার মনে হয় যদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মানে সিলেবাসটা কভার করে দেওয়া ভালো। অ্যাটলিস্ট আমাদের পড়ার উপরেও একটু প্রেশার থাকবে এবং আমাদের রিভিশনটাও আমরা তাড়াতাড়ি করতে পারবো। এটার জন্য স্যার খুব আফসোস হয়ে থাকি, কারণ এখন পর্যন্ত ক্লাস শেষ হয়নি, আচ্ছা পড়ার ঠিক আছে, অগ্রগতি কম।
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এই মাসটা যেভাবে আছে থাকুক, নাকি আরো ক্লাস বাড়তি করে দিব? এই মাসে আরো ক্লাস, আচ্ছা ঠিক আছে, আপনাদের রুটিনটা আপডেট করে আরো কিছু ক্লাস দিয়ে আমরা এই মাসে দেখি আরো কিছু ক্লাস দিয়ে দেওয়া যায় কিনা। ঠিক আছে, তাহলে মূল ক্লাসে আমরা চলে যাই নাকি? অনেক ধন্যবাদ, শুভকামনা রইল, এবং আপনাদের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। থ্যাংক জি, আশা করছি শুনেছেন। তানভীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তো সেক্ষেত্রে প্রথমত আমার কাছে মনে হচ্ছে যে আপনারা ভয় পেয়েছেন, ভয়ে ভয়ে কাজ করছে মনে। যাক, দিস ইজ গুড, আমি বলবো না এটা খারাপ। আর আরেকটা কথা হচ্ছে যে দিনের শেষে আপনার আমরা যে টপিকগুলো শেষ করে এসেছি সেই টপিকগুলোর ক্লাসের কথাই বলছেন, মানে আমরা যারা অ্যাসাইনমেন্ট টেস্টের মধ্যে আছি। তো ক্লাস অবশ্যই আপনারা যেটা পাবেন সেটা পাওয়ার মতোই, মানে অবশ্যই আপনি পাবেন, মানে ক্লাসটা নিয়ে তো কোনো ডাউট নেই যে আপনি আনডাউটেবলি ইউ উইল গেট দ্যাট। বাট স্টিল আমি আমার যে ফিলসফি ছিল, আমি শুরু থেকে যে জিনিসটা বলেছি, এই শুরু থেকে যে জিনিসটা বলেছি সেটা ছিল কি, যে এই জায়গার যে জার্নিটা আছে সেটা একেবারেই নিজের জার্নি, একেবারেই আপনার জার্নি। তো একেবারে আপনার যে জার্নিটা আছে সেই জার্নির মধ্যে আপনার ভয় লাগবে, জ্বর আসবে। আলী হুসাইন বলছেন যে একেবারে জ্বর চলে আসছে, ভয় আসতে পারে, খুবই স্বাভাবিক। বাট দিনের শেষে সেটা নিজের মধ্যেই রাখতে হবে, ঠিক আছে? এখন ক্লাস অবশ্যই আপনারা পাবেন। তো ক্লাস যে জিনিসটা, আপনি কোনো প্রতিষ্ঠান কিন্তু এমন হয় না, আমি জানি আপনারা হয়তো, আমি আই এম ভেরি মাচ শিওর যে আপনারা অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাপারে জানেন, আপনারা যেখান থেকে ক্লাস করছেন সেখানের ব্যাপার ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠানের ব্যাপারে জানেন। তো এমন কোনো প্রতিষ্ঠানই থাকে না যারা পরীক্ষার 6 মাস আগে কোর্স শেষ করতে পারে, এটা হচ্ছে একটা কথা। আর পরীক্ষার 1 মাস আগে কোর্স কমপ্লিট করা মানে দে ফিল দ্যাট ইট ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট। এটা একটা কথা। হ্যাঁ, আপনাদের এখানে ব্যাপার আছে যে আপনাদের সাথে কিছু কিছু ব্যাপারে আমি একমত। সেটা কি, যে আপনারা আগে ভর্তি হয়েছেন, আপনাদের এতদিন হয়তো বা কোর্স শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এটার ব্যাপারে আমি একমত। সেটা আমি আসলে বলতে পারছি না, কারণ আমার আসার আগে যা হয়েছে সেই ব্যাপারে আমি আসলে অবগত না, একেবারেই অবগত না। তো সেজন্য আমি এটা বলতে পারছি না, ভেরি মাচ সরি ফর দ্যাট। বাট আমি আসার পরে থেকে যতটুকু দেখছি, আমি মানে মোটামুটি আপনাদের সবকিছুই একটা ফ্লোতে ছিল, ফ্লোতে আছে, ফ্লোতে থাকবে ইনশাল্লাহ। আমি মানে যে কদিন আপনাদের সাথে আছি, সেটা হচ্ছে একটা কথা। তো এই জন্য খুব একটা বেশি এখনকার যে সময়টা, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অবশ্যই ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাট স্টিল, যদি আপনি এই ভয়ের মধ্যেই, মানে বাঘ আসবে চিন্তা করে যদি আপনি রাতে ঘুমানো ছেড়ে দেন, তাহলে কি বাঘ, মানে যখন আপনার দেখা যাবে আসলে বাঘ আসবে, তখন কিন্তু আপনি মানে দৌড় দেওয়ার সেই এনার্জিটা থাকবে না, কারণ আপনি ঘুমানোই তো ছেড়ে দিয়েছেন, তাই তো? তো সেজন্য ব্যাপারটা একটু চেষ্টা করবেন। আর ভয় ভয় মানে ভয় জিনিসটা ততক্ষণ পর্যন্ত ভালো যেটা আপনার প্রোডাক্টিভিটি যদি বাড়ায়। সেই জিনিসটা যদি প্রোডাক্টিভিটি আপনার কমায়, ভয় জিনিসটা খুব খারাপ, প্রোডাক্টিভিটি আপনাদের কমিয়ে দিচ্ছে। ফারজানার যে কথাটা আমি শুনলাম, অবশ্যই মানে আপনার যে প্রাপ্য আছে, যেটা আপনি বিদ্যাবাড়ি থেকে যা ডিজার্ভ করেন, যে আপনি যে ক্লাসগুলো পাওয়ার কথা, সেটা তো অবশ্যই আপনার পাওয়া উচিত, সেটা নিয়ে আমি একমত প্রকাশ করছি। কিন্তু আমি আপনাদের শুরু থেকে আমি যতটুকু ফিলসফি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের কথা ছিল কি ক্লাসের জন্য অপেক্ষা করার? কথা কিন্তু ছিল না ক্লাসের জন্য অপেক্ষা করার, এটা কিন্তু কথা ছিল না। কথা ছিল ক্লাস হোক আর না হোক, আমি প্রথম দিকে একটা জিনিস একেবারে সুন্দর করে দেখিয়েছিলাম, যে 100টা ক্লাসে আপনার যদি 100 নাম্বার কমন আমি ফেলি, 100 নাম্বার কি ইনাফ? কিন্তু না। তো সেজন্য ক্লাসের জন্য অপেক্ষা করার কথা ছিল না। বিসিএস এর জার্নি, আপনার যে টিচার, আমার কথা যদি আপনি বলেন, আমি কি ক্লাসের জন্য অপেক্ষা করেছিলাম? আমি ক্লাসের জন্য অপেক্ষা করি নাই। কিন্তু বিসিএস এর জার্নি যখন আমার যে প্ল্যান দেখছেন, আপনাদের জন্য যে প্ল্যানটা আছে, আমিও তো আমার জন্য প্ল্যান বানিয়েছিলাম। তো মানে সৃষ্টিকর্তা জানি না কোন দিকে নিয়ে যাবে, বাট যেটা আপনারা কোয়ালিফাই করার চেষ্টা করছেন, সেটা তো আমি 3বার কোয়ালিফাই করে আসছি। তো এই জায়গার মধ্যে আমি যদি বলি প্রতিষ্ঠানের, হ্যাঁ অবশ্যই আমি বলবো যে আমি মডেল টেস্ট দিয়েছি। যারা মডেল টেস্টের বই বের করেছে তাদের ক্রেডিট আছে, যারা বিভিন্ন বইয়ের প্রকাশনী আছে তাদের ক্রেডিট আছে। তো এছাড়া যে আমি ক্লাসের জন্য খুব একটা বেশি ওয়েট করে, যে ক্লাসের সাথে সাথে আমার টপিকগুলো হয়ে যাবে, দেখেন কিছু কিছু টপিক আছে যে টপিকের ক্লাসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনার লাগবেই। সেটা ইংরেজি, ম্যাথ, আইসিটির কিছু কিছু টপিক যেটা আপনার আছে, সায়েন্সের কিছু কিছু স্পেসিফিক টপিক, খুব একটা টপিক না, স্পেসিফিক কিছু টপিক আছে যেগুলো আসবে। এবং সায়েন্স থেকে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে 5-7টা কোয়েশ্চেন কিন্তু রিপিটেডলি আসে। এই যে কথাটা আমি যে রিপিটেডলি আসে, যে কথাটা আমি বলেছি, এই কথাটা যে কতটা ভ্যালুয়েবল, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। খাটতে হয় নাই তো, ফেল করেন নাই তো 2-4 বার, বুঝবেন না জিনিসটা। যে যখন আমি বলছি যে প্রত্যেকবার এই রিপিটেড কোয়েশ্চেন গুলো হয়, আরো অন্যান্য যে অ্যাসাইনমেন্ট প্ল্যান আছে, অন্যান্য যে জায়গাগুলো আছে, সেই জায়গার মধ্যে আমি যেটা করছি চলে গিয়েছে।
অন্যান্য যে জায়গাটা আছে সেই জায়গার সাথে আমাকে দেখতে পাবেন না হয়তো বা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আশা করছি। তাহলে অন্যান্য যে জায়গাটা আছে সেই জায়গার সাথে আমার জায়গাটার পার্থক্য হচ্ছে আই অ্যাম এক্সপোজিং মাই রিসার্চ। আমার যে রিসার্চ আছে, আমার যে ফাইন্ডিংটা আছে, আমি সেটা এক্সপ্রেস করছি আপনার সাথে, এবং সেটা করে আমি আপনাকে চ্যালেঞ্জও করছি যে আপনি পরীক্ষা দেন দেখি। কারণ কেউ তার রিসার্চটা কিন্তু ওপেন করে না, কেউ তার রিসার্চটা কিন্তু বলে দেয় না। আমি আমার রিসার্চটা কিন্তু বলে দিয়েছি। কারণটা কি? কারণ আমি আপনাকে সেই গার্ডস রেখেই বলে দিয়েছি যে আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন আমি সেটা হয়তো বা ওভারকাম করে ফেলতে পারবো, এবং সেই বিশ্বাস আমার মধ্যে আছে দেখেই কিন্তু আমি আমার রিসার্চ আপনাকে দিয়েছি। কারণ যদি আমি এতটুকু রিসার্চ করতে পারি তার মানে আমি এর থেকেও আরো মানে এই রিসার্চটার থেকে আরো রিচ কিছু করতে পারবো, তাই না? সেই ক্ষেত্রে একটু আপনাদের কাছে সবকিছু ওপেন পেয়ে যাচ্ছেন, তো এই জন্য এটার ভ্যালুটা আসলে বুঝতে পারছেন না হয়তো বা অনেকেই হয়তো বা চিন্তা করছেন যে কালকের দিনটা ভালো হবে। তো কালকের দিনটা ভালো হবে এই চিন্তা যদি করেন সেক্ষেত্রে আমি বলবো যে আজকের দিন থেকে শুরু করেন। কালকের দিনটা কিন্তু আজকের থেকেই শুরু করা প্রয়োজন। এবং অনেকেই আছেন যে ব্যাপারগুলো আসলে আমি জানি, এবং আপনারা যা জানেন সে ব্যাপারটা তো হ্যাঁ আমাকে দেখতে পাবেন না, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আশা করছি। এবং যে ব্যাপারটা আসলে আপনাদের আমি মোটামুটি বলে থাকি সবসময় যে আমি আপনাদের সবকিছুই মোটামুটি বুঝি, সবকিছুই মোটামুটি দেখি। কিছু কিছু সময় থাকে যে আপনাদেরকে একটু রোদ লাগতে দেয়া উচিত, সেই রোদটা লাগতে আমি এখন দিচ্ছি। কারণ এই রোদটা যদি আপনার না লাগতো, লাস্ট কিছুদিন হয়তো আমার ক্লাসও হয়নি আপনাদের সাথে, তো এই রোদটা লাগার আপনাদের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনীয়তা হচ্ছে যে আপনি আসলে কোন জায়গার মধ্যে আছেন এবং কতটুকু গভীরে আপনাকে যেতে হবে সেই জিনিসটা বোঝা আসলে। কারণ বিসিএস এর যে জার্নিটা আছে সেই জার্নিটা আসলে খুব একটা সহজ না সত্যি কথা বলতে গেলে। এবং এই জায়গার মধ্যে অনেকে আছেন যারা শো অফ করতে বিসিএস দিচ্ছেন, ট্রাস্ট মি, অনেকে শুধু শো অফ করতে বিসিএস দিচ্ছেন যে আমি বিসিএস দিচ্ছি, দিস ইজ আ স্ট্যান্ডার্ড, আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি, দিস ইজ আ স্ট্যান্ডার্ড, মানুষ বলবে যে সে বিসিএস পরীক্ষা দিয়েছে। দ্যাটস কমপ্লিটলি ফাইন, আপনার কাছে এরকম মনেই হতে পারে। এবং তার সাথে আমার কোনো আসলে তার সাথে তার জন্য মেন্টরিং আমি আসলে সেভাবে করছি না। আমার এখানে সবাইকে খুশি রাখতে হবে, ব্যাপারটা এরকমও না যে আমি আপনার সবাইকে খুশি রাখতে চাবো বা সবার মতো অ্যাডজাস্ট করে। আমি যদি সবার মতো অ্যাডজাস্ট করে আপনার, হ্যাঁ আপনি আনমিউট করা আছেন ফারজান, আপনি আনমিউট করা আছেন। তাহলে আমি যেটা বলছিলাম যে যদি আপনার সবসময় সবার মতো করে আমি তাল মেলাতে যেতাম তাহলে হয়তো বা সিলেবাসটা আপনাদের শেষ হতো না। তো যারা এতদিন করেন নাই তারা দয়া করে আমাকে জিজ্ঞাসা করবেন না যে স্যার আর কয়দিন লাগবে। এটা জিজ্ঞাসা করা মানে কিন্তু আমাকে ডিসরেসপেক্ট করা। তো এই জিনিসটা করবেন না, কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ আর গেটিং। আপনি নেন না আপনার উপরে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। একেবারে আমি যে সকল আমার রিসার্চ আপনাকে বলে দিয়েছি সেই রিসার্চটা আপনি বাজারে গিয়ে দেখেন তো কয়জন বলে, গিয়ে দেখেন না। দেখেন আপনাদের যারা ফেমাস সেলিব্রিটি যারা আছে তারা গিয়ে দেখেন না। ইনফ্যাক্ট তারা তো রিসার্চই করে না। দিয়েছে 28তম বিসিএস, 30তম বিসিএস, যখন বিসিএস প্রিলিমিনারিতে কোয়েশ্চেন ছিল 100টার মধ্যে ক্লাসের মধ্যে বসে শুনে শুনে 100 পার করে ফেলা যেত। কারণ এ এটা বলছে, সে সেটা বলছে, এরকম 120-25টা কোয়েশ্চেন তো ক্লাসে শুনে শুনে হয়। 200 কোয়েশ্চেনে পাস করা আর 100 কোয়েশ্চেনে পাস করা খুব সহজ, খুব কি বলে যে পার্থক্য নাই এমন কিন্তু মনে করবেন না। 200 কোয়েশ্চেনে পাস করা মানে আপনার ভেতরে কিছু আছে, নয়তো আপনি 200 কোয়েশ্চেনে পাস করতে পারবেন না। তো সেজন্য যারা এই কথাটা বলছেন যে স্যার আর কয়দিন লাগবে, সেই ব্যাপারটা যারা আমাকে বলছেন আমি একেবারে স্পষ্ট বুঝতে পারি। এবং এতটুকু তো আপনার বোঝা উচিত যে স্যার নিশ্চয়ই অ্যাটলিস্ট স্যার নিশ্চয়ই স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড, তাই না? আমি নিশ্চয়ই বুঝতে পারি যে আপনারা কখন এই কথাটা বলেন, কি কথাটা বলেন। অনেক সময় অনেকের মধ্যে আমি দেখেছি অনেক পার্সোনাল গ্রাজও আছে, সেজন্য যে অ্যাসাইনমেন্ট টেস্টের জন্য তার কাছে পড়ার প্রেশার হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। বিসিএস ইজ নট ফর ইউ স্যার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দিস ইজ নট ফর ইউ। আপনার জন্য না এটা। যে বলছেন আমার প্রেশার হয়ে যাচ্ছে, আমি ঘুমাতে পারছি না, আরে ভাই আপনার থেকে বেশি পরিশ্রম তো আমি দিনে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি না, তার থেকে আপনার থেকে আপনি কল্পনা করতে পারবেন না যে আমি এখনো কি পরিমাণ পরিশ্রম করি। আমি এখন কিন্তু বিসিএস এর ক্যান্ডিডেট না। আমার সেই পরিশ্রম যখন থেকে শুরু হয়েছিল, বিসিএস এর পরিশ্রম যখন থেকে আমি শুরু করেছিলাম এখন পর্যন্ত, আমি যদি এখনো বলি আমি আজকের দিনে যতটুকু পরিশ্রম করেছি আপনি সেই দিনে আপনি বিসিএস এর ক্যান্ডিডেট হয়েও ততটুকু করেন নাই। আপনি কি আমাকে হারাতে পারবেন? আমিও তো আপনার সাথে পরীক্ষা দেবো 46তম। তো এইটাই তার বেশি ভয় পাই না, এটা বেশি ভয় পান আমি বলছি যে আপনার তো ফাইট করবেন এরকম এদের সাথেই। আমি 46তম পরীক্ষা দিব কি আপনি আপনাদেরকে আমি বলেছি যে আমার আসলে যা 3বার ইনভেস্ট করার ছিল আমি 3বার করেছি, আমি এরপরে আর দিব না ইনফ্যাক্ট। তো সেই ব্যাপারটা হচ্ছে যে আমিও তো এরকম কি আপনার মনে হয় যে দিবে না মানুষ, এরকম দিবে না অনেকে? প্ল্যান নিয়ে যারা কথা তোলে আমার মনে হয় না, এটা আপনাদের ব্যাচ থেকে না, এটা আপনাদের ব্যাচ থেকে না, আপনারা খুব ভালো করে বুঝেছেন। আপনারা বলে তো
তাদেরকে সাইডে রেখে এখন তাদেরকে নিয়ে ভাবা উচিত যারা আসলেই চায় ছেচল্লিশে না না, কোয়ালিফাই। এই প্ল্যানটা না, এটা যদি আমি তাদের উদ্দেশ্যে বলি, শুনেন, এটারও যদি আমার মানে পরবর্তী স্টেপগুলো যদি আমার থাকতে হয়, মানে পরবর্তী স্টেপে যদি আপনাদেরকে মানে কি করবেন না করবেন এতটুকু অ্যাটলিস্ট বলতে হয়, অ্যাটলিস্ট তো আমার প্ল্যানের ভ্যালু মানে আমার নিজের ভেতর থেকে তো সেই মোটিভেশনটা থাকতে হবে না, অ্যাটলিস্ট আপনারা বুঝেছেন। তো সেই জন্য আমি একটা কথা বলছি যে আপনার মানে আমি নিজে ডিসাইড করি যে আমি এখানে থাকবো না, তাহলে কিন্তু আমি ভুলেও থাকবো না জিনিসটার মধ্যে। তো সেটা হচ্ছে একটা কথা যে আপনার যে আপনাকে থাকতে হবে স্যার। আচ্ছা যাই হোক, ভালো জায়গায় পরে থাকতে দেখা যাবে। হবে, কারণ আমরা অনেক যাই কষ্ট হোক, করে হচ্ছে আপনাকে পাইছি তো। না না যাই হোক, তো সেটা আমরা দেখবো। আপনি থাকবেন না। এখন কথা হচ্ছে স্যার, ক্লাসগুলো চাওয়ার এইটাই কারণ যে স্যার দেখেন আইসিটি, আমি আমার সারা জীবনে যতটুকু লেখাপড়া করছি তার মধ্যে কোনো সাবজেক্টে আমার আইসিটি ছিল না। তো এটার কাছে আমি সম্পূর্ণই নতুন। আপনি যখন অ্যাসাইনমেন্ট প্ল্যান দিয়েছিলেন আইসিটির, আমি কিন্তু ইউটিউব থেকে ইন্টারমিডিয়েটের যে ক্লাসগুলো করতো ফ্রিতে ইউটিউবে, সেগুলো দেখে দেখে হচ্ছে যে কনফিউশন যে চ্যাপ্টারগুলো ছিল ওগুলো আমি পড়ছি। তো অতটাও তো আসলে ডিপলি বোঝা যায় না। তো ওখান থেকে আমি ওইবার কম না, মার্কস আরো কম পেলাম, সম্ভবত 60 আশেপাশে কিছু একটা পাইছিলাম। আপনাদের কিন্তু খাতা, ভালো ছিল আপনাদের না। আমলনামা আছে আমার হাতে, কে কত তা পেয়েছে। এখন আমি গত পরীক্ষা দেইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আশা করছি বাকি সবাই, আপনাদের ব্যাচটা মাশাআল্লাহ মানে মোটামুটি বেশ অ্যাক্টিভ। আর কয়েকটা ব্যাচের মধ্যে দুই একজন স্টুডেন্ট আছেন, বিশ্বাস করেন আমার যে টার্গেট সেটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমার 5 জনকে টেনে আনার দরকার ছিল, 5 জন আমি পেয়ে গিয়েছি, 5 জনের বেশি আমি ইনফ্যাক্ট পেয়েছি, অনেক বেশি। তো সেই জন্য যদি আপনারা মানে বলেন বা যদি আপনারা করেন, বিসিএসটা আপনার জন্য না, মানে যিনি আসলে শুয়ে থেকে বিসিএস এর চিন্তা করছেন, বিসিএসটা আপনার জন্য না। আপনি 6 বার দেন, মানে এ জাতীয় যারা চিন্তা করেন আপনি 6 বার দেন, একেবারে আমি ওপেনলি বলছি বিসিএসটা আপনার জন্য না স্যার। পরিশ্রম করবেন না, বিসিএস হয়ে যাবে। এই মোটিভেশনাল স্পিকারদের কথাবার্তা, যারা 100 নম্বরে পাস করে মোটিভেশনাল স্পিকার হয়েছে, তাদের কথা শুনবেন না। বিসিএস প্রিলিটা তাদের মতো না, তারা যেভাবে পরীক্ষা দিয়েছে। এখন সব থেকে চ্যালেঞ্জিং পরীক্ষা একেবারে বাংলাদেশের পার্সপেক্টিভে, দুনিয়ার সব থেকে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে সব থেকে চ্যালেঞ্জিং পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি, 200 নম্বরের প্রিলিমিনারি, 200 নম্বরের প্রিলিমিনারি, যেখানে আপনার 200 নাম্বার একটা কি বলে 2টা ঘন্টার মধ্যে কোয়েশ্চেন থাকবে এলোমেলো, আপনি সিকোয়েন্সও বুঝবেন না কোনটার পরে কোনটা আসছে, আবল তাবল একটা সিকোয়েন্স দেখবেন। সেই 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাডজাস্ট করতে হবে কত নাম্বার আপনার এখানে অ্যান্সার করতে হবে, কতগুলো আপনার কারেক্ট করতে হবে, এই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কি, এই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডে আরো স্টুডেন্টরা কতগুলো পারবে, এই সকল ক্যালকুলেশন করে কিন্তু আপনি ওই জায়গার মধ্যে দাগাবেন। আর যদি শুধু পরীক্ষা দেওয়ার জন্য দিতে যান তাহলে তো হবে না। শুধু পরীক্ষা দেওয়ার জন্য যদি দিতে যান তাহলে কিন্তু হবে না। পরীক্ষা দেওয়ার জন্য না দিয়ে জাস্ট একটু মানে কি বলে, যদি পাস করতে হয় তাহলে সেই জায়গার কাজটা অন্যরকম, পাস করার কাজটা অন্যরকম, পরীক্ষার হলের যে কাজটা আছে সেই কাজটা কমপ্লিটলি মানে ডিপেন্ডস অন ইওর স্মার্টনেস, আপনি কতটুকু স্মার্ট। হয় না, না। জুনিয়র থেকে জ্বর চলে আসে ভয়ে। না না, জ্বর কি বলছেন আপনারা, জ্বর চলে আসে কি বলছেন, আপনাদের মধ্যে থেকে ক্যাডার হবেন, আপনাদের মধ্যে থেকে ক্যাডার হবেন। মানে হইলো কি, এতদিন কি পড়লাম, তাহলে পরীক্ষার আগে বুঝি আরো সব ভুলা যাবো। পরীক্ষার আগে আপনাদের এই যে এই জায়গাটা আপনাদেরকে বোঝাচ্ছে, মানে এই জায়গাটার মানে হচ্ছে আপনারা পড়ালেখা করেছেন। মানে এটা আমি বারে বারে বলি, আমি সবসময় বলি যে আমার একবার এক্সাম্পল দিয়ে, যদি আমি পার্সোনাল লাইফ বেশি একটা আনতে চাই না, বাট স্টিল বলতে হয় আপনাদের কাছে যেহেতু আমি মেন্টর। আমার কাজিন ছোট বোন আমার রাইসা, তো সে মেডিকেল পরীক্ষা দিবে, মেডিকেল এক্সাম দিবে, এবং আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট যে সে প্লেস করবে হয়তো বা। তো সে এরকম অবস্থায় সে মেডিকেল এক্সামের 2 দিন আগে আমার সাথে কথা বলার জন্য সে চেষ্টা করেছে। আমি সামহাও একটু বিজি ছিলাম, আপনাদের হয়তো বা ক্লাস নিয়ে কোনো কিছু নিয়ে একটা বিজি ছিলাম বা কিছু একটা নিয়ে আমি বিজি ছিলাম, আমি হয়তো তার সাথে কথা বলতে পারি না, আমি তার সাথে 1 দিন বা 1.5 দিন তার সাথে আমি সময় দিতে পারিনি। তার পরীক্ষার ঠিক 1 দিন না 2 দিন আগে আমি তার সাথে কথা বলেছি। তো সে এমন ভাবে কান্নাকাটি করেছে, যেই মেয়ে আপনার 14 থেকে 16 ঘন্টা দিনে পড়েছে, এবং সে কত কিছু যে ফ্যামিলি ফাংশন, আমার ফ্যামিলি আমি জানি তো কত ফ্যামিলি ফাংশন সে মিস করেছে, কত কিছু করেছে। সেই মেয়ে পরীক্ষার 2 দিন আগে গিয়ে কান্নাকাটি করছে যে ভাইয়া আমি কিছু পারছি না, আপনাদের মতোই অবস্থা, মানে সে আমার সাথে কথা বলে একটু আসলে হয়, শক্তি পায়। তো সে পরীক্ষার আগে দিয়ে বলছে যে ভাইয়া আমি তো কিছু পারছি না, কোনো কিছু আমি তো করি না, এরকম মনে হচ্ছে। আমি 14 থেকে 16 ঘন্টা, মানে আমি তখন মানে ওকে একটা কথাই বললাম যে সচিন টেন্ডুলকার, যে কথাটা আমাকে আমার একজন স্যার বলেছিলেন যে সচিন টেন্ডুলকার যদি ব্যাট একদিন না ধরে তাহলে সচিন টেন্ডুলকার কিন্তু অন্য কেউ হয়ে যায় না, সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকারই থাকে। আপনি যেই জায়গাটায় প্রিপারেশন নিয়েছেন আপনি সেই জায়গায় সচিন টেন্ডুলকার, সত্যি কথা। এবং আপনি যতই না করেন না কেন, যত কিছুই বলেন না কেন, আপনার সেই জায়গার মধ্যে আয়ত্তে আছে, আপনি হয়তো বা একটু চর্চা করলেই হয়ে যাবে। কিন্তু এমন মনে করার কোনো কারণ নাই যে আপনি ভুলে গিয়েছেন সবকিছু, ভুলে যাওয়ার কোনো কিছু নেই। এমসিকিউ পরীক্ষার মধ্যে আপনি মনে রাখবেন কি, এমসিকিউ মনে করেন আপনি কিরকম চিন্তা করতে চান, যে আপনি চিন্তা করছেন আর আপনার মাথার সামনে পুরো বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে MP3 বইটা সব চলে আসবে, এরকম কি সম্ভব আপনার মাথার মধ্যে? আমি সচরাচর আমার যে পড়ার স্ট্র্যাটেজি ছিল, ইনফ্যাক্ট রিটেনেও এটা হয়েছে কিন্তু প্রিলিতে হয় নাই।
রিটার্নে কি হয়েছে, আমি আমার মাথার মতো আমার রিভিশন দিতে না বই লাগতো না, আমি বই দিয়ে রিভিশন দিতাম না, মানে থাকে না যে যখন একটা জিনিস শেষ করেছে আমি বই দিয়ে যে আমি রিভাইজ দিব সেটা না, আমি আমার মাথার মধ্যে রিকল করার চেষ্টা করতাম যে কি সিকোয়েন্স আমি এক একটা জিনিস পড়েছি, অটোমেটিক্যালি আমি রিভাইজ দিতে পারতাম। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা যেটা আমি কোয়ালিফাই করেছি সেটার আগের দিনও আমি জানি না যে আমি আসলে কি পড়েছি, আমি যে রিভিশন করবো আমি জানি না কি পড়েছি আমি। মানে এই জায়গার মধ্যে 1000টা ছাড়া ছাড়া তথ্য, আপনি জানবেন কি রিভিশন দিবেন, তাই না? তাহলে এই জাতীয় জিনিসগুলোর মধ্যে আপনার আসলে খুব একটা কিছু করার নেই। আপনি যে বলছেন যে স্যার আমি মনে করছি যে কিছু পারছি না, আপনি ট্র্যাকে আছেন। যদি আপনার মনে হয় অনেক কিছু পারেন তাহলে আপনি ট্র্যাকে নেই, যদি আপনার মনে হয় অনেক কিছু পারেন তাহলে আপনি ট্র্যাকে নেই, সত্যি কথা। এবং এটা আমি জীবনের লাস্ট দিন পর্যন্ত বলে যাব, যে মনে করে আমি খুব কিছু সে আসলে কিছু না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা, বলবেন না স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বুঝি নাই? সান্ত্বনা দেওয়ার জন্য বললেন না স্যার। না না, সান্ত্বনা দেওয়ার জন্য কেন? আপনাদের ঝাড়ি ঝাড়ি আমার থেকে বেশি কেউ দেয়? সান্ত্বনা আমি দিব কেন? শক্ত আপনার বিসিএস এর জার্নিতে আছেন, আপনাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার মানে আপনাদেরকে সান্ত্বনা দিয়ে কি আমি উইক বানাবো নাকি? সান্ত্বনার জীবনেও না, সান্ত্বনা কেন হতে যাবে? আমার প্রশ্নের উত্তর পাওয়া গেছে স্যার, আর প্রশ্ন করার দরকার নেই। তো হ্যাঁ, তো সান্ত্বনা জীবনেও না, এটা সান্ত্বনা জীবনেও না, এটা হচ্ছে যে আপনার একেবারেই মানে আপনাকে আমি উইক বানাতে তো আসি নাই, আপনাকে আমি দুর্বল কেন বানাবো? এই জায়গার মধ্যে জার্নিটাই হচ্ছে পুরোটা আপনার। আপনি পড়ালেখা করছেন নাকি কি করছেন না করছেন, আপনি পাস করবেন নাকি ফেল করবেন, আপনার ফেল করলে হয়তো আপনি কাঁদবেন। বিসিএস এ ফেল করে আপনি যদি বাসায় কান্নাকাটি করেন, আপনার বাসায় দেখবেন তো মানুষ কি পরিমাণ হাসে, বাসায় কিন্তু মানুষ হাসবে যে এই বয়সে সে কান্নাকাটি করছে। আনলেস আপনার যদি একেবারে ড্রিম থাকে সেরকম ভাবে যদি আপনি চিন্তা করেন যে একেবারে আপনার এই জাতীয় জিনিসটা মানে এটা না হলে আমার চলবে না, এরকম যদি থাকে তখন হয়তো বা বাসার মধ্যে ইয়ে হবে। কিন্তু এছাড়া ধরেন আহ, একটা পার্সোনাল এক্সাম্পল, মানে আমার ফ্যামিলি মানে আমি একজনকে দেখেছি আর কি এরকম, যে সে ফাইনালি ক্যাডার হয়নি, মানে বিসিএস এ সে ফাইনালি ক্যাডার হয়নি, এবং সেই জন্য সে খুব আফসোস করছে, ইস কেন হলো না, ইস মানে সে খুব মানে থাকে না যে সে নিজেকে বোঝাতে যাচ্ছে যে আমি খুব মন খারাপ, আমার তার খুব মন খারাপ সে বোঝাতে যাচ্ছে। আনফর্চুনেটলি হি ইজ ভেরি মাচ ট্যালেন্টেড, আমি বলবো যে হি ইজ ভেরি মাচ ট্যালেন্টেড, এবং মানে আমি যদি বলি আমি তার একটা আঙুলের সমানও না, হি ইজ দ্যাট মাচ ট্যালেন্টেড। তো সে আপনার বলছে ইস কেন হলো না, তার মন খারাপ, এই জাতীয় জিনিসগুলো। সে ভদ্রলোক পরেই নাই বিসিএস এর জন্য, জানেন? সে প্রিলি কোয়ালিফাই করছে 200 নাম্বারের, সে 200 নাম্বার প্রিলি কোয়ালিফাই করেছে, একটা সেকেন্ড সে বই ধরে দেখেও নেই। আপনারা বিশ্বাস করবেন না, আপনারা বলবেন যে দিস ইজ কমপ্লিটলি ইম্পসিবল। আমি নিজেও বিশ্বাস করি দিস ইজ কমপ্লিটলি ইম্পসিবল, মানে 200 নাম্বার প্রিলি পাস করা মানে একটা বার বই না ধরে সেটা আসলে ইম্পসিবল। সে একবার পড়েছিল, একবার কখন পড়েছিল জানেন? সে প্রথম পরীক্ষাটা দিয়েছিল 36তম বিসিএস, 36তম বিসিএস এ সে তখন দেশের বাইরে থেকে এসে জাস্ট আপনার হয়তো এক মাসও না, আরো কম, 1 মাসেরও কম সময় সে একটু দেখেছে, 1 মাসে ইনফ্যাক্ট সেটা তার ফ্যামিলির প্রেশার এসে দেখেছে, মানে ফ্যামিলি থেকে আরে কি করছো, এটা করো সেটা করো। তো সে আসলে তার বাংলাদেশের প্ল্যান ছিল না, তো সে এরকম যখন কি বলে 36তম বিসিএস এ পরে দেশে এসে সে 38তম মানে 36তম বিসিএস এ তারপরে সে আর দেয়া হয়নি, না দেয়া হয়েছিল খুব সম্ভবত, আমি শিওর বলতে পারছি না। তো 36তম বিসিএস এ ইনফ্যাক্ট তার কিছু হয়নি, সে 38তম বিসিএস এ গিয়ে তারপরে 37 দেয়নি, তারপরটা যে দেয়নি এটা আমি 100% শিওর। এবং তারপরে 38তম বিসিএস এ কেন গিয়েছে, যে তার ওয়াইফ কে তার দিয়ে আসতে হবে, মানে পরীক্ষা দিতে যে যাবে তার ওয়াইফও যাবে, এখন তার দিয়ে আসতে হবে, এখন দিয়ে আসতে গেলে 2 ঘন্টা কি করবে, এই জন্য একটা ফর্ম তুলি, একটা পরীক্ষা দেই, এবং সে প্রিলি কোয়ালিফাই করে। এবং সেটা যে দেখে দেখে ইম্পসিবল, দেখে দেখে কমপ্লিটলি মানে এটা সম্ভাবনা পরীক্ষার হলে এটা একটা কথা, আর আরেকটা কথা হচ্ছে যে তার পার্সোনালিটির সাথেও যায় না, এটা হয় না। তো এটা হচ্ছে একটা কথা। এবং পরীক্ষার হলে গিয়ে সে যখন 200 নাম্বার অ্যাডজাস্ট করে ফেলেছে, তার যে ওয়াইফ ছিলেন তিনি তার আগে 3 থেকে 4 বার আসলে কোয়ালিফাই করেছেন, তিনি একবারও কোয়ালিফাই করেনি, কারণ তিনি দেশের বাইরে ছিলেন এতদিন। তো তো পরবর্তীতে যখন সে বলছে যে যখন ফাইনাল রেজাল্ট আসলো 38তম, তো তখন তিনি নন ক্যাডার এসছে, তো তখন তিনি বলছে ইস shit, মানে তিনি খুব বোঝাতে চাচ্ছিলেন যে তিনি খুব আপসেট ছিলেন। এবং ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমি তার সাথে তখন ডাইনিং টেবিলে বসা ছিলাম, তো আমি হাসতে শেষ, যে সে বলছে এই কথা যে ইস কেন হলো না। তো আমি মানে এবং আমি যে হাসছি সেটা সেও এক্সপেক্ট করছিল যে আমি হাসবো। তো জিনিসটা হচ্ছে যে সে পরিশ্রম করে নাই, এবং আমি যার কথা বলছি হি ইজ নান আদার দ্যান মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই। এবং তিনি হচ্ছে আমার দেখা আপনার কি বলে যে আমি বলবো যে সে যদি চেষ্টা করতো বা সে যদি চিন্তা করে বাংলাদেশে একটা নোবেল প্রাইজ তিনি আনতে পারেন, এরকম ট্যালেন্টেড, মানে হি ইজ ভেরি মাচ ট্যালেন্টেড আমি বলবো।
তো সে ভদ্রলোক করেছে কি, সে জীবনে পড়ালেখা করে নাই, প্রি কোয়ালিফাই করেছে, একবার পড়েছিল 34-এর আগে, এবং 38-এ গিয়ে সে কোয়ালিফাই করেছে। রিটেনের জন্য সে 8 দিন পড়ালেখা করেছে, 8 দিন একেবারে ঘড়ি ধরে, মানে হাত গুনে 8 দিন পড়ালেখা করেছে। তার ভাইবাতে আমি তার সাথে গিয়েছিলাম, 38তম ভাইবাতে যখন গিয়েছি, তো তখন সে একটা পর্যায়ে আমাকে এমন সিলি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, আমি না অবাক হয়ে যাই যে তুমি ভাইবা দিতে যাচ্ছ, তুমি এটাও জানো না। তার এদিকে আসলে ইচ্ছাই ছিল না, তাকে এমনিতেই বলা হচ্ছে সে চিফ ইঞ্জিনিয়ার আছে একটা জায়গার মধ্যে, তো দরকার নেই তো তার, মানে হিজ আর্নিং এ লট, মানে তার লাইফের স্ট্যান্ডার্ড ভালো। তো সেই জায়গার মধ্যে সে যখন এখানে এসেছে, এসে জাস্ট এই কাজটা করেছে কি, ফ্যামিলি প্রেসারে দিয়েছে, এবং তিনি যখন কষ্ট পেয়েছে সেটা আমার কাছে হাস্যকর ছিল, যে এটা আসলে কেমন কথা, সে কষ্ট পাচ্ছে। তো এবং তার কোনো আফসোস ছিল না যে আমি তো করি নাই, আমি জানি। তো কিন্তু সেই মানুষটা যখন আমার নন ক্যাডার এসছে, 41তম নন ক্যাডার এসছে, সে আসলে আমার সামনে, মানে আমি 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 আসলে আপনাকে বোঝাতে পারবো না যে হোয়াট ওয়াজ হিজ এক্সপ্রেশন। তো সেম মানুষটা, কিন্তু পার্থক্যটা কি? পরিশ্রম, পরিশ্রম না। তো এটাই আমি বলছি যে আপনি পরিশ্রম করেন, আপনি দুনিয়াতে জিততে পারেন আর না পারেন, রেসপেক্ট জিতবেন মানুষের, ঠিক আছে? তো সেই জন্য যারা ঘুমাচ্ছেন, বা যে আমাকে কে যেন মাত্র বললেন যে জান্নাতুল ফেরদৌস বললেন, ঘুম নিয়ে কিছু কথা অ্যাডভাইস চাচ্ছেন, তারপরে পাস করতে হবে এটাই শেষ, উম্মে কুলসুম, ফেল করার প্রশ্নটা মাথায় আসার কথা না। এখন এখন আপনার পাস কেন করবেন বা ফেল কেন করবেন সেটা নিয়ে চিন্তাই করবেন না। আপনার চিন্তা হচ্ছে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেই জায়গাটা কি জানেন? সেটা হচ্ছে আপনি আপনার বেস্টটা দিবেন, এবং সেই বেস্টটা স্ট্র্যাটেজিক্যালি দিবেন। আমি আমার বন্ধুকে দেখছি, হি ওয়াজ ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, সে সেকেন্ড ইয়ার থেকে পড়া শুরু করেছে, এবং তার মানে আমি একমাত্র স্টুডেন্ট দেখেছি নর্থ সাউথের যে আসলে বিসিএস নিয়ে কথা বলেছে। তখন আমার বিসিএস এর প্ল্যান নেই, আমি জানিও না বিসিএস কি ইনফ্যাক্ট। তো তখন থেকে সে পড়ালেখা করছে, সে 38তম দিয়েছে, সে 40তম দিয়েছে, সে 41তম দিয়েছে, সে 43তম দিয়েছে, সে 44তম দিয়েছে, এরপর আর দেয়নি, একটাও কোয়ালিফাই করতে পারেনি। এবং সে যে খারাপ স্টুডেন্ট আপনি বলবেন তা কিন্তু না, সে খারাপ স্টুডেন্ট না। আমার 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 ফ্রেন্ড, আমি জানি ভালো করে সে খারাপ স্টুডেন্ট না। কেন ফেল করেছে আমি হয়তোবা জানতাম না, কিন্তু তার সাথে ফরচুনেটলি পরে যখন আমি, মানে আমি আসলে যখন থেকে প্ল্যান করি এরপরে থেকে আমি আসলে কোয়ালিফাই করেছি। তো যখন তার সাথে আমার একদিন দেখা হয়, আমার তার সাথে কথা হচ্ছিল পরে সে আমাকে সামহাউ এমন একটা কোয়েশ্চেন করে যে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা না আমার কাছে কনফিউশন মনে হয়। তো আমি পরে অবাক হয়ে যাই যে এত কমন একটা জিনিস যদি তোর কাছে কনফিউশন মনে হয়, তাহলে তুই পড়ছিস কি? পরে বলে আমি তো 12-14 ঘন্টা করে অবশ্যই পড়ছি। মানে তার আসলে তার যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে দুনিয়াদারি শেষ করে ফেলবে। দুনিয়াদারি যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি শেষ না করেন, আপনি 10 বার না 12 বার বিসিএস দিবেন, 12 বার না 14 বার বিসিএস দিবেন, ইনফ্যাক্ট আপনি 20 বারই দেন না কেন, 20 বারই আপনি দেন না কেন, আপনি বিসিএস এ কোয়ালিফাই করবেন না স্ট্র্যাটেজিক্যালি। কারণ 20 বছর পরেও বিসিএস এ পুরো সিলেবাস শেষ করা সম্ভব না। বিসিএস এর যে সিলেবাস আছে এটা তো পুরো ইউনিভার্স, কোনটা নাই এখানে? আপনি যে বলছেন যে আপনার ধরেন আলোর কত ভেতরে যাওয়া যে আপনার আইডিয়া আছে, আলো একটা চ্যাপ্টার, আলোর কত ভেতরে যাওয়া যে আপনার আইডিয়া আছে। তো সেই জায়গার মধ্যে না বুঝে যদি আপনি সারাদিন খাটতে থাকেন, কোনো লাভ নাই, কিন্তু বুঝে খাটতে হবে। সেই জায়গার মধ্যে একটা স্ট্র্যাটেজি হচ্ছে এটা। আর ফেল করার প্রশ্নটা আসছে কেন, আপনার এই চিন্তা করার সময়টা পাচ্ছেন কই? আমাকে একটু বলেন তো, চিন্তা করার সময়টা পাচ্ছেন কই? আগামী যে সময়গুলো আছে এর মধ্যে নিজের একটা অ্যাকশন প্ল্যান বানান যে আপনি এই সময়ের মধ্যে এই কাজগুলো করবেন। চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, রিভিশন একটা হয়ে যাচ্ছে, আপনাদের যে সময়টা আছে, আমি যে অ্যাসাইনমেন্টের যে প্ল্যানগুলো দিই সেটা কিন্তু খুবই জেনারেলাইজড, মানে খুবই জেনারেলাইজড বলতে সেটা যারা একটু পড়ুয়া আছেন, আমাদের ক্লাসে মাকসুদ এখন নাই, তিনি খুব সম্ভবত মাকসুদ আছেন, মাকসুদের জন্য কিন্তু আমি যে 7 দিন বা 8 দিনের যে আপনার অ্যাসাইনমেন্ট টেস্টটা দিই, এটা কিন্তু তার 3 দিনের বেশি প্রয়োজন হবে না। এবং আই ক্যান ফিল দ্যাট, কারণ সেটা আমি 3 দিনের মধ্যে শেষ করতে পারবো, বা মানে আমি হয়তোবা এরকমই পারবো, মানে মাকসুদের আশেপাশেই পারবো হয়তোবা। তো যে কথাটা বলছিলাম, এটা কেন তাহলে আমি দিচ্ছি, মানে আপনাদের জন্য সময় বাড়িয়ে দিচ্ছি কেন? কারণ স্ট্যান্ডার্ডটা, আপনাদের যে টলারেন্স লেভেল, সবকিছু সাথে রেখে আপনার টলারেন্স লেভেল আপনি যেন পারেন অ্যাডজাস্ট করতে জিনিসটা। তো এই যে 3 দিনেরটা আপনাকে 7 দিন দিচ্ছে, এখন এই 7 দিনটা যদি আপনি 7 দিনই লাগান, শেষ মুহূর্তে এসে আপনার আগের পড়াগুলো একটু রিভিশন দিতে হবে না? আপনাকে তো এখন আমি জব সলিউশন দিচ্ছি না, তো জব সলিউশনটাও তো আপনার একটু রিভিশন দিতে হবে, সেই জায়গাটা তো আপনার একটু পড়ার প্রয়োজন আছে। তো এই জাতীয় কাজগুলো হচ্ছে কি নিজের কাজ, মানে এই জাতীয় জায়গাগুলোর মধ্যে থেকে আপনার নিজের কাজ করতে হবে। তো আপনার অবশ্যই আই ক্যান ফিল দ্যাট যে বেবিকে সময় দিতে পারছেন না, আপনি ফ্যামিলিকে সময় দিতে পারছেন না, আপনার লাইফের অনেক কিছুই অ্যাডজাস্ট হবে এই সময়। এবং খুবই কৃতজ্ঞ থাকবেন এই সময়টার মধ্যে যে মানুষগুলো আপনাদের সাথে থাকবে, এই মানুষগুলো মানে এই সময়টায়। এবং আই এম ভেরি মাচ ব্লেসড যে আমার যখন এই বিসিএস এর প্রিপারেশন নেওয়ার মানে সময় ছিল, তখন আমি একবারে এমন ভাবে কাট অফ করেছিলাম সবকিছু,
তখন আমি যাদেরকে কাট অফ করেছি তারা কিন্তু এখনো আমার সাথে আছে, জানেন, এখনো আমার সাথে আছে। এই আগামী শুক্রবারে তার বিয়ে আছে আমার ফ্রেন্ডের। তো ঠিক একেবারে যাদের যাদের সাথে আমি সেই সময়টায় সবকিছু অফ করেছিলাম তারা তারা আমার লাইফে এখনো আছে। তাদের ক্যারিয়ারও একদিকে গুছানো হয়েছে, আমার ক্যারিয়ারও একদিকে গোছানো হয়েছে। তো এই সময়টার মধ্যে যারা থাকবে তাদেরকে অবশ্যই একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ আপনার সবার কিন্তু সবার কাছে এক্সপেকটেশন থাকে। তো সবার যেহেতু সবার কাছে এক্সপেকটেশন থাকে, এই সময় এক্সপেকটেশন ছাড়া যদি আপনাকে কেউ মানে পড়ার সুযোগ করে দেয়, আপনাকে কেউ যদি মানে থাকে না যে কতটুকু আপনার কি বলে যে আপনার যে পড়াটাকে ইম্পর্টেন্স দেখায় এই বয়সে এসে, খুব কৃতজ্ঞ থাকবেন। এবং একটু চেষ্টা করবেন, যাদের আপনাদের ম্যাক্সিমামের ফ্যামিলি বুঝবে না, আশা করি ম্যাক্সিমামের ফ্যামিলি বুঝবে না যে এই বয়সে এসে পড়ালেখা করছেন বা কি অনার্স মাস্টার্স শেষ হয়েছে পড়ালেখা করছেন কি। তো যারা বোঝে না তাদের জন্য খুব একটা বেশি মাথা ঘামাবেন না, একটু অ্যাডজাস্ট করবেন, একটু চেষ্টা করবেন কি কোনো মতে মানিয়ে নিতে। যে থাকে না যে গোজামিল দিয়ে মানিয়ে নেয়, সেটা একটু চেষ্টা করেন আপাতত 3-4টা মাস। এবং মার্চের যে কথাটা আছে, মার্চের যে পরীক্ষার কথাটা আছে, মার্চের পরীক্ষার কথার আগে আপনার প্রিপেয়ার্ড হতে হবে মিনিমাম ডিসেম্বরের শেষে। মার্চেও যদি ইনফ্যাক্ট পরীক্ষা হয়, মার্চে যদি পরীক্ষা হয় ডিসেম্বরের শেষে আপনার ফুললি প্রিপেয়ার হতে হবে, যেটা আপনি আমার সাথে যারা ছিলেন তারা হয়তো বা হয়ে গিয়েছেন অলরেডি। এবং এরপরের যে কাজটা আছে আপনারা, এরপরের যে কাজটা আছে সেটা আপনাকে পাস করাবে, এখনকার কাজটা কিন্তু আপনাকে পাস করাবে না। এরপরের যে কাজগুলো আছে সেগুলো আপনাকে পাস করাবে, এখন আপনাকে দেন না। এখন হঠাৎ করে ধরেন আমার সাথে খুব সিরিয়াস যারা মানে কি বলে অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো দিয়েছেন, আপনাদেরকে যদি আমি মডেল টেস্ট দিতে দিই, আপনি এখন 100 পাবেন না, 200-তে মডেল টেস্টের কোয়েশ্চেন 100 পাবেন না। কিন্তু এরপরে যখন আপনার কাজগুলো যখন আমি করাবো, সেই কাজগুলো মানে যখন আমি মানে আপনাদের হয়তো বা বলে দেওয়ার চেষ্টা করব ক্লাসের ফাঁকে, তো সেই কাজগুলো যখন আমি বলবো সেই কাজগুলো হচ্ছে আপনাকে পাস করাবে ইনশাআল্লাহ। তো সেই কাজটা আপনি যত আগে শেষ করেন, এখন আপনি বলছেন যে স্যার আমি ক্লাসের জন্য এটা হচ্ছে না বা সেটা হচ্ছে না। আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি কমার্সে পড়েছি, আমার আসলে সায়েন্স সম্পর্কে আমার ইনফ্যাক্ট এসএসসিতেও সায়েন্স ছিল না। আমি তো বিজ্ঞানের একটা ক্লাসও করি নাই, আমি যে প্রতিষ্ঠানে পড়েছি আমি তো কোচিং করেছি, ঠিক আমি বিজ্ঞানের একটা ক্লাসও করি নাই, আইসিটির 2টো ক্লাস করেছি। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা আমি অ্যাডজাস্ট করতে পারবো, আমি ক্লাস করি নাই, আমার প্রয়োজন ছিল না। আমি অঙ্কের ক্লাস করেছি, ইংরেজির কিছু ক্লাস করেছি, সবগুলো ক্লাস না, কিছু ক্লাস করেছি, কিছু ক্লাস গুরুত্বপূর্ণ ছিল সেগুলো করেছি। তো এই জায়গার মধ্যে আমি হাতে গুনে বলতে পারবো আমি 20টা ক্লাস করি নাই, এবং 20টা ক্লাসের জন্য আমি ওয়েটই করি নাই। আমি আমার যখন ক্লাস হয়েছিল আমি 20টা ক্লাসের জন্য ওয়েটই করি নাই। আমার ওয়েট করবে কে? সময়টাই কার, সময়টা আছে কার, সেই সময়টা কার। আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন, আপনার মানে ক্লাস নিয়ে চিন্তা করার সময় আছে। আপনি বলতে পারেন যে এই টপিকটা হয়তো বা গুরুত্বপূর্ণ, স্যার আসতে পারে, আপনি সেটাকে সাইড করে রাখেন না। বললাম না যে এখানে তো 200 মার্কস আছে, আপনাকে 200-তে 200 পেতে হবে এরকম না, তো স্ট্র্যাটেজিক হন না। আমি যতটুকু বোঝাতে চেয়েছি ততটুকু হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করলে এই জায়গায় হয়তো বা সম্ভব, নয়তো না। আর আরেকটা ব্যাপার আছে যে ভয় পাচ্ছেন অনেকে, ভয়টা ভালো, ভয়টা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জন্য ভালো, কিন্তু ভয়টা যদি আপনার প্রোডাক্টিভিটিকে হ্যাম্পার করে তাহলে সেই ভয়টা খারাপ। কারণ ভয়টা কিছু কিছু সময় আছে যে আপনার প্রোডাক্টিভিটিকে কমিয়ে ফেলবে। আপনি মানে কিছু কিছু ব্যাপার আছে যে যখন আপনি চিন্তা করছেন যে আপনি পরীক্ষার টেনশনে সারাদিন থাকতে পারছেন না, কিছু কিছু সময় আসবে এরকম যে আপনি আসলে কোনো কিছু বুঝতেই পারছেন না সামনের যে দিনগুলো আছে। এবং সার্কুলারের পরে মনে হয় আজকে প্রথম আপনাদের সামনে আমি আসছি, তো সেজন্য হয়তো আপনারা আরো একটু ভয়ে ছিলেন। সবকিছু মিলিয়ে তো আপনাদের সাথে কথাও হয়নি ইনফ্যাক্ট। তো ইভেন আপনার সবকিছু মিলিয়ে হয়তো আপনাদেরকে এতটুকুই বলতে পেরেছি যে গুরুত্বপূর্ণ সময়, কিন্তু কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলতে চাইনি। এবং আপনারা যারা মানে যারা সিরিয়াস আছেন, যারা ভালো আছেন, যারা চেষ্টা করেছেন, তারাই কিন্তু মানে ওয়ারিড হচ্ছেন, এবং দিস ইজ দ্য রাইট থিং। হ্যাঁ, এটা আসলে ভালো একটা জিনিস, এটা আপনারা ঠিকই ট্র্যাকে আছেন। এবং আপনাকে ভুলেও বিশ্বাস করেন, আমার কোনো রকম সান্ত্বনা দেওয়ার ইচ্ছা নাই। আপনার যদি খারাপ অবস্থায় থাকেন আপনাকে দেখিয়ে দিতে, এবং এটা একেবারে থাকে না যে সেটা যদি আমার একেবারে ইনফ্যাক্ট আমার কোনো রিলেটিভও হয়, আমি তাকে কখনো বলতে ভুল করবো না যে তুমি এটা ঠিক করছো না, বা তোমার যে সময়টা আছে সেই সময়টায় তুমি এটা করছো, এটা তোমার নষ্ট হচ্ছে। ইনফ্যাক্ট আমার ভাইয়ের সাথে আমি উপহাস করছিলাম যে তুমি হাসছো, এবং সেও আমার সাথে মজা করছিল। তো এটাই হচ্ছে ব্যাপারটা, যে আপনি যদি নিজের সময়টা আপনি যদি মনে করেন যে স্যার হয়তো আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা না। একটা কথা তো প্রায় সময় বলে, আপনাদেরকে তো অনেক সময় বলেছি যে গরুর ঘাড়ে কত শক্তি আছে আর কি বলে যে হাতির দেহ কত বড়, এই দুটো জিনিস কিন্তু তারা দেখে না। গরুর ঘাড়ের শক্তিটা গরু জানে না, কতটুকু শক্তি আছে তার ঘাড়ে, সে ঘাড় দিয়ে কি করতে পারে। এবং হাতি তার চোখ দিয়ে তার মানে কান দিয়ে তার চোখটা ঢাকা থাকে, দেখবেন হাতির কানটা এতটা বড় যে সে তার শরীর দেখতে পারে না। এবং যেহেতু শরীরটা দেখতে পারে না, সে কারণে সে জানে না যে সে কতটা বড়। তো কতটা বড় জানে না বলেই কিন্তু তাকে কন্ট্রোল করা যায়, তাকে যে মানুষ বা যে কোনো পোষ মানানো যায়, সেটা কিন্তু এই কারণে যে সে জানে না তার কতটা বড় দেহ। সে যদি জানতো তার দেহ কত বড়, তাহলে তাকে পোষ মানানো যেত না কিন্তু। এবং আপনাদের সিচুয়েশন হচ্ছে এটা,
যে আপনারা এখনো জানেন না যে ইউ হ্যাভ হোয়াট পোটেনশিয়াল দ্যাট ইউ হ্যাভ। সেজন্য একটু চেষ্টা করবেন, প্রত্যেকেরই কি বলে যে ইউনিক কিছু জায়গা আছে, প্রত্যেকেরই ইউনিক কিছু কিছু জায়গা আছে। কাভার করতে পারবেন, হ্যাঁ কাভার করতে পারবেন অ্যাসাইনমেন্ট টেস্টের জন্য, যেগুলো আপনার একাডেমিক এক্সামের জন্য যে অ্যাসাইনমেন্ট টেস্টগুলো যাদের যেভাবে বাদ পড়েছে, এই চিন্তাটা আপনার থাকতে হবে স্যার, এই চিন্তাটা আপনার নিজের থাকতে হবে। আমি যে অ্যাসাইনমেন্ট টেস্টগুলো আপনাদেরকে দিচ্ছি, এটা যতটুকু সময় আমি দিচ্ছি এটা কিন্তু তত দিনের পড়া না, এটা তার থেকে অর্ধেক দিনের পড়া। আপনাদেরকে একটু সময় বাড়িয়ে দিচ্ছি আমি, যাতে কেউ ডিমোটিভেটেড না হন যে না আমি প্রেসারে পারছি না, আপনার শরীর যেন খারাপ না হয়। কিন্তু যারা পড়ুয়া আছেন, বিসিএস এর পড়ুয়া, তারা মানে এর অর্ধেক দিনে পড়ে, এর অর্ধেক দিনে এরকম সময়গুলো হয়। আপনি যদি বলেন যে আরেকটা কথা, যে পড়ুয়া আছে যারা, স্যার আমরা তো এত পড়ুয়া না, দেখেন দুনিয়াতে আমিও পড়ুয়া ছিলাম না, আমিও পড়ুয়া না। ইনফ্যাক্ট আমার মতো দুষ্টু ছেলে, আমার মতো চঞ্চল ছেলে, আমার মতো মানে আমি প্রচন্ড পরিমাণে সবকিছুই করেছি, এবং আমাকে যারা পার্সোনালি জানে তারা জানে যে কতটুকু মানে আমি যেটা করেছি সেটা এক্সট্রিম সব সময় ছিল। তো আমার এরকম সময় ছিল যে আমি আপনার যখন আমি বিসিএস এর প্রিপারেশন দিচ্ছি, আমি যখন আপনার কি বলে যে ফ্যামিলি থেকে হঠাৎ করে একদিন আমাকে বলে যে চলো একটু পার্ক থেকে ঘুরে আসি, রমনা পার্ক থেকে ঘুরে আসি। আমাদের এমনিতেই বাচ্চা কাচ্চা মানে আমার ওদের নিয়ে মাঝে মধ্যে আমরা যাই আর কি, বেড়াতে যাই, পার্কে টার্কে যাই, একটু খেলা করে আর কি খালি জায়গাতে ওরা। তো ওদেরকে যখন আমি নিয়ে গিয়েছিলাম একদিন, তো তখন হঠাৎ করে দেখেছি যে আমি যখন সবুজ দেখছি, আমার কাছে সবুজটা না চোখে রিফ্লেক্ট হচ্ছে, মানে আমি ওই সাদা কালো ছাড়া অন্য কিছু দেখতাম না তো এতদিন, সবুজটা আমার চোখের মধ্যে ধূসর হয়ে যাচ্ছে, মানে আমার কাছে চোখের পাওয়ারও তখন বেড়েছে ইনফ্যাক্ট। তো ওই সবুজটা আমি নিতে পারছিলাম না এরকম। পড়ালেখা যেটা কোন লেভেলের পড়ালেখা সেটা আপনারা আসলে বোঝেনও নাই। তো সেজন্য এটাকে আরো অর্ধেক দিনে কিন্তু করা যায়। তো সেজন্য একটু অ্যাডজাস্ট করে আপনার চেষ্টা করবেন, ঠিক আছে? তো একটু অ্যাডজাস্ট করে যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই মানে এই জিনিসগুলো আপনাদের, আর আপনার যদি সাজেশন লাগে, সাজেশন যদি প্রয়োজন হয় যে স্যার আমি এইভাবে জিনিসটা করছি, বা এটা স্যার আমি কি করতে পারি, কিভাবে আমি গোছাতে পারি, আপনি আমাকে বলুন, আমি গুছিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু আপনি পড়তে পারবেন না, আপনি বলবেন যে স্যার আমার ঘুম পায়, তো সেই জায়গার মধ্যে আমার রিপ্লাই দেওয়ার কি থাকে বলেন, যে আমার ঘুম পায়। বা আপনি যদি বলেন যে স্যার আমি টাইম ম্যানেজ করতে পারছি না, আমি কি করতে পারি? তো টাইম ম্যানেজ করতে পারছে না, সেটা আসলে ওই সময়টা ওই মানে ফ্যামিলির সিচুয়েশন যেটা, এটা আসলে আপনার মানে অ্যাডজাস্ট করতে হবে, যে আপনি ফ্যামিলির মধ্যে কি চলছে সেই জায়গাটা আপনি করবেন। এটা তো স্যার আমি এখান থেকে পারবো না, কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনার যদি কোনো প্রয়োজন হয়, কোনো আইডিয়া থাকে বা কোনো একটা কিছু থাকে যে স্যার আমার এই সিচুয়েশন, এখন এই সময়ের মধ্যে আমি জায়গাগুলোকে কিভাবে কি করতে পারি, আপনি বলেন না, আমি অবশ্যই চেষ্টা করবো আপনার জন্য কিছু করার জন্য। এবং কি বলে যে যদি আপনার জন্য আমি কিছু করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই মানে মেন্টর হিসেবে বলেন, টিচার হিসেবে বলেন, অবশ্যই আমি সেই ব্যাপারটা আপনার জন্য করব। কিন্তু এই জায়গার মধ্যে কথা হচ্ছে যে কিছু কিছু সময় আসলে আমরা ভুলে যাই যে কোনটা আমাদের দায়িত্ব, কোনটা প্রতিষ্ঠানের দায়িত্ব, সেই জায়গাটা যেন না হয়, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের মোটামুটি সান্ত্বনা দিয়ে আপনাদেরকে দুর্বল করার কোনো ইন্টেনশন আমার নাই। আমার কোনো ইন্টেনশন নাই যে আপনাদেরকে দুর্বল করার। সান্ত্বনা মানে কি দুর্বল করে ফেলা? ইনফ্যাক্ট আমি যখন কিছু করছিলাম না তখন কিন্তু আমি মানে বিসিএস এর, আপনারা জানেন আমার ক্যারিয়ার সম্পর্কে আপনারা অনেকবারই শুনেছেন, তো যখন কিছু করছিলাম না আমাকে কেউ ভালো খারাপ বলতো না, জানেন কারণ আমার রেজাল্ট সবকিছু ভালো ছিল, সবকিছু এই সকল ব্যাপার মানে থাকে না যে সবার একটা এক্সপেকটেশন ছিল। তো আমি না মানুষের কাছে গিয়ে বলতাম জানো আমি বেকার, আমি বেকার, আমি না কিছু করছি না। কেন বলতাম জানেন? নিজেকে কিক দেওয়ার জন্য। আমাকে কেউ কিছু বলতো না তো আমি একটা সময় সবসময় বলেছি যে আপনাকে যদি কেউ বিশ্বাস করা শুরু করে, আপনার নিজেকে ছাপিয়ে যাওয়ার অভ্যাসটা থাকবে না। আপনাকে যখন আপনার আশেপাশে সবাই বিশ্বাস করবে যে না সে হি ক্যান ডু বেটার বা হি ক্যান ডু দ্য বেস্ট, তো সেক্ষেত্রে আপনার তখন নিজেকে ছাপিয়ে যাওয়ার উপায় থাকবে না। আপনি জানেন যে আপনি ভালো, আপনি হয়তো বা ভালোই করবেন, কিন্তু সেরাটা করতে পারবেন না, ট্রাস্ট মি। যাকে জানে যে সে সবসময় ভালো। এবার আপনি দেখেন না ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ যে ইন্ডিয়া যে ইন্ডিয়ান ক্রিকেট টিম, আমরা জানি তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে না, তারা কিন্তু রানার আপ হয়েছে, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। যারা বিশ্বাস মানে থাকে না যে যারা নিজেরা যদি আপনারা বলেন যে নিজেরা যদি বলা হয় যে সেক্ষেত্রে আপনার মানে নিজেরা যদি নিজেদেরকে নিচে চাপিয়ে রাখে, এবং একটা সময় এই জিনিসটা আপনাদেরকে কিক করবে, এবং আপনারা যারা দেখছেন যে আমি আপনাদের টিচার হয়ে আমি বিসিএস এর জার্নিতে আপনাদের মেন্টর হয়েছি, এই সে আমি কি খুব ভালো স্টুডেন্ট ছিলাম? আমি একটু আগে তো বললাম যে আমি আমার ভাইয়ার একটা আঙুলের সমানও না, আই ক্যান মানে একেবারে 100% বলছি, আমি যে মানুষটাকে বলছি যে সে মানে তার সাথে আমি হাসাহাসি করেছি, সেই মানুষটার আঙুলের সমানও আমি না। তো কেন সেই মানুষটা এত ভালো? তো সেই মানুষটা আঙুলের সমান না হয়ে আমি কেন ভালো করতে পারলাম? জাস্ট বিকজ একটা কারণ, হার্ড ওয়ার্ক বিটস
ট্যালেন্ট। কঠোর পরিশ্রমটা ট্যালেন্টকে হার মানায়, এবং সেই পরিশ্রমটা করেন। একসময় দেখবেন ট্যালেন্টেড মানুষ যেটা চিন্তা করতে হবে, আপনার সেটা চিন্তা করতে হবে না, আপনার মাথার মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি। সে যখন কোনো কিছু চিন্তা করে তার আগে আমি সেই কাজটা 10 বার করতে পারি, মানে সেভাবে। এটা আসলে হার্ডওয়ার্ক এবং ট্যালেন্টের রিলেশন। এবং হার্ডওয়ার্ক যখন করবেন আপনি ট্যালেন্টেড না হয়ে উপায় থাকবে না, ঠিক আছে? তো সেই জন্য বলছি যে কখনো আমার সাথে এমন হয় স্যার, কেউ কিছু বলে না, কিছু ভাবে যে সে তো এমনি ভালো। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা খুব খারাপ একটা জিনিস। আপনাকে যদি সবাই ভালো ভাবে তাহলে খারাপ জিনিস। আর আপনাদের যাদের এই মোটিভেশনটা নাই, বা যাদের আশেপাশের মানুষ হয়তো বা তাদেরকে ওইভাবে ইনফ্লুয়েন্স করছে না যে তুমি ভালো না, এটা না সেটা না, আমি বলবো আপনার নিজেকে ছাপিয়ে যাওয়ার অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। ইউ আর ভেরি মাচ লাকি, আপনি খুবই লাকি। কারণ আমাকে যখন মানুষ খারাপ করতো, আমি মানে ছোটবেলায় আমার ছোটবেলার ইয়ে ছিল, আমি আপনার ক্লাস 5-এ ফেল করেছিলাম। আমি ক্লাস 5-এ ফেল করেছিলাম, আপনার বার্ষিক পরীক্ষায় ক্লাস 5-এ ফেল করেছিলাম। আমি আইডিয়াল স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো আমি তখন মাত্র কোরিয়া থেকে এসেছি। তো কোরিয়া থেকে এসে আব্বুর সাথে ছিলাম আর কি। তো কোরিয়া থেকে এসে আমার যে স্কুলের আপনার যেখানে আমি ভর্তি হয়েছি, তো সেই স্কুলে আমার কি বলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিই না, সিলেবাস কিছু জানি না। আমি ইনফ্যাক্ট আমার তখন এডুকেশন বোর্ডের সেক্রেটারি আমার আপনার মানে রিলেটিভ ছিল আর কি। তো সামহাও আমার আসলে অ্যাডমিশন টেস্টের প্রয়োজন হয়নি, আমি আসলে ওইভাবে ইয়ে করেছিলাম, অ্যাডমিশন নিয়েছিলাম। তো অ্যাডমিশন নেওয়ার পরে আমি ক্লাস 5-এর মধ্যে বার্ষিক পরীক্ষায় ফেল করি। আমি বছরের মানে মাঝামাঝি সময় এসে অ্যাডমিশন নিয়েছিলাম। এবং এরপরে বাবা আছে বাইরে, তো তখন আমার মা এবং আমি দেশে থাকছি। তো এমন টাইমে আমি ফেল করবো, মানে থাকে না, আমি কিছু পড়ালেখা করিনি, কোনো কিছু করিনি। আমি একেবারে বার্ষিক পরীক্ষা ফেল করেছি, 2 সাবজেক্টে ফেল করেছি। আমার এখনো মনে আছে, ধর্ম এবং সমাজ। একটার মধ্যে পেয়েছিলাম 27, একটার মধ্যে পেয়েছিলাম 22, 33-এ, তো 100-তে। তো সে জায়গায় আমি যখন ফেল করেছি, এবং আইডিয়াল স্কুল তো জানেন আপনার, খুব ভালো স্কুল, তো সে জায়গার মধ্যে আমাকে আর প্রমোশন দিবে না। তো আমি তো ফেল করেছি। আম্মু বাসায় এসেছি পরে আম্মু জানে যে আমি নিজে কতটা মানে কষ্ট পেয়েছি, বা আমি কতটা ইয়ে করেছি। আম্মু আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। তো আম্মু আমাকে সান্ত্বনা দিচ্ছিল, আমার সেটা পছন্দ হচ্ছিল না। আমার সব থেকে ভালো কিক কোনটা কাজ করেছে জানেন? আমার সব থেকে ভালো কিক কাজ করেছে, আমাকে আমার একজন রিলেটিভ, আমার খালার হাজব্যান্ড, আমার খালু, তো তিনি আমাকে একদিন, উনি জানেন যে আমি ফেল করেছি, উনি জানেন খুব ভালো করে। তখন সত্যি কথা বলতে গেলে কি, আপনি যদি ভালো করেন না, মানুষ আশেপাশে থেকে একটু চেষ্টা করবে আপনাকে খোঁচা দেওয়ার জন্য চেষ্টা করবে। কারণ জানে আমার বাবা মানে মোটামুটি ভালো একটা পজিশনে আছেন। তো তিনি তো আবার খালু, আমার বাবার কম্পিটিটর টাইপের একটা ভাব, যে তিনি খালু, আমার বাবাও তো একজন জামাই বাড়ি। তো সেই জায়গার মধ্যে তিনি আসলে কেন জানি মানে সামহাও তার একটা বাচ্চার সাথে সেটা করা ঠিক হয়, কিন্তু আমার জন্য এটা খুব ভালো একটা কিক ছিল। তিনি আমাকে বলেছেন কি, সজলের রেজাল্ট কি, সজল তোমার রেজাল্ট কি হয়েছে। আমার মামা ছিল সাথে, তো সচরাচর সবসময় ভালো ভালো শুনেছি। তো আমাকে এসে বলছে যে সজল তোমার রেজাল্ট কি ছিল। আমি পরে বললাম যে খালো আমি ফেল করেছি, আমি বাংলা আর ধর্মে, বাংলা না, সমাজ আর ধর্মে ফেল করেছি। তো আমি যখন ওনাকে বলছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসছে, এবং আমি মানে সে যে অসহায়ের কান্না সেটা না, রাগের কান্না চলে আসছিল। এবং ওইটা যে আমার কি পরিমাণ কিক কাজ করেছে, আমি এরপরে মডেল স্কুলে যখন অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম। এরপরে যে অ্যাডমিশন টেস্টটা দিই, মানে আমার তো নিশ্চয়ই, আমি ফেল করেছি সেই ক্লাসে, তো আর আমি 2 বার পড়বো না। তো আমার নিশ্চয়ই এরপরে আপনার আরেকটা অ্যাডমিশন টেস্ট আরেকটা জায়গায় দিতে হবে। তো সেই জায়গায় 6-এর যে অ্যাডমিশন টেস্টটা ছিল, সেই অ্যাডমিশন টেস্ট আমি দেই, এবং দেওয়ার পরে আমি ফার্স্ট হই সেই জায়গার মধ্যে। এবং এর মধ্যে যে সময়টা ছিল, সেই সময়ের মধ্যে যে আমি কি করেছিলাম, সেই সময়টা যদি আমি কি করেছিলাম সেটা আমি ছাড়া আর কেউ জানে না। এবং এটার জন্য আমার মা, আমার বাবা, মানে সবাই কিন্তু মোটামুটি প্রাউড ফিল করে। তো সেই জন্য একটা কথা বলছি, যে দুনিয়াতে যদি আপনাকে কেউ মোটিভেশন না দেয়, এটা হচ্ছে সব থেকে বড় মোটিভেশন। তো সেই জন্য নিজেকে ওইভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। যে সময়টা আছে গুরুত্বপূর্ণটা কি, কাজের জন্য, চিন্তার জন্য না। আপনারা যেটা শুরু করেছেন সেটা হচ্ছে কি, চিন্তা করে একেবারে একাকার বানিয়ে ফেলছেন, যে এটা করলে কি হবে, ফেল করে ফেলে যদি, এই জাতীয় জিনিসগুলো যদি আপনি বলেন। মিনিমাম 12 আওয়ার প্লাস, মিনিমাম 12 আওয়ার প্লাস। এখনকার যে ওয়ার্ম আপটা আছে সেটা শুরুই হবে 12 আওয়ার দিয়ে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, শুয়ে যেন না পড়েন। এবং আপনাদেরকে একটা জিনিস আমি সবসময় বলেছিলাম, যে নিজেকে সবসময় একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করবেন, সেটা যেভাবেই হোক। আপনার একটা সাবজেক্ট শেষ হয়েছে, একটা দিন একটু রেস্ট নেন। কারণ যখন পড়ছেন, তখন যদি আপনি হেলামি না করে পড়েন, তার মানে আপনার একটা দিন রেস্টের প্রয়োজন আছে। আপনি যদি 7 দিনে একটা সাবজেক্ট শেষ করেন, ওই 7 দিন আপনি এমন ভাবে পড়বেন যাতে একদিন আপনার রেস্টের প্রয়োজন হয়, এবং সেই দিন দুনিয়ার যা আছে সব করবেন। মানে আপনার যা যা নিজের মনের থেকে করতে ইচ্ছা করে দুনিয়া সবকিছু করবেন, বাট এর পরের দিন আর করবেন না। একদিন করবেন, নিজেকে বোঝাবেন যে আপনি মুক্ত, একটা দিন আপনি মুক্ত। এরপরের দিন থেকে আবার ঠিক একই রুটিনে একইভাবে শুরু করবেন। 6 দিন টানা একটা সাবজেক্ট শেষ করবেন, একদিন যা খুশি তাই করবেন।
পড়ালেখার ধারে কাছেও যাবেন না, এরপরে আরো 6 দিন। এভাবে এভাবে যদি করতে থাকেন, বিসিএসটা তো আসলে মানে দিনের শেষে সবকিছু না। বিসিএস আপনার হয়তো বা প্রিলি পাস করা আপনার হাতে, রিটেন পাস করা আপনার হাতে, বাট স্টিল দুনিয়ার যে কোনো ক্ষেত্রে যদি এই কাজটা করেন খুব একটা বেশি খারাপ হয় না কিন্তু। তো সেই জন্য এতটুকুই বলতে চাই, যে যে পজিশনে আছেন না কেন, আপনাদের পজিশনটা আপনারা দুনিয়ার মানে সব থেকে ভালো জানেন। আপনাদের পজিশন সবকিছু কিন্তু আমি জানি না এখন, যে আপনারা কে কোন জায়গার মধ্যে আছেন, কার মধ্যে কি চলছে, কে কোন সিচুয়েশনে বিলং করছেন, কার কি অবস্থা, সবকিছু ব্যাপার কিন্তু আমি জানি না। একটা জিনিস আমি বলতে পারি, আপনি একটু হেলদি থাকার চেষ্টা করেন এই সময়টা, একটু ভালো খান। ভালো খান বলতে কি, মানে ভালো খান বলতে একেবারে মাছ মাংস না এরকম না, মানে একটু নিউট্রিশনটা আপনি একটু খেয়াল করে নেন। কারণ এই জায়গার মধ্যে যখন শরীরের উপর ওইরকম স্ট্রেস যায় তখন সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট। কারণ যদি আপনি 2 দিন অসুস্থ থেকে যান, সাজিয়া কিছুদিন আগে অসুস্থ ছিলেন, ইনফ্যাক্ট ওর মনও খুব খারাপ ছিল, আমার সাথে কিন্তু ক্লাসে আপনাদের সাথে কথা হয়েছে। তো এই জন্য আমি বলছি যে সুস্থতা আল্লাহর দিয়ে একটা নিয়ামত, সুস্থ থাকতে থাকতে বোঝার চেষ্টা করেন। এমন প্রেশার দিবেন না যে অসুস্থ হয়ে যান, যে 18 ঘন্টা একদিন পড়ে ফেলেছেন যে আজকে দুনিয়া সব পড়ে ফেলবো, এরপরে 2 দিন কোনো খবর নেই, অসুস্থ হয়ে বসে আছেন না। একটা কনসিস্টেন্সি ধরে রাখবেন। 12 ঘন্টা হঠাৎ করে বসে আপনার পিঠ সহ্য করতে পারবেন না, আমারই তো সহ্য হয়নি প্রথমে। 12 ঘন্টা হঠাৎ করে আপনি পারবেন না, শুরু করেন 8 ঘন্টা থেকে, 8 ঘন্টা, এরপরের দিন 8.5 ঘন্টা, কালকের দিনে যা করেছেন আজকের দিনে তার থেকে একটু বেশি করেন। এবং এটা হচ্ছে নিজেকে চাপানোর সব থেকে বড় উপায়, এর থেকে বড় বড় উপায় কিন্তু আর নাই, ঠিক আছে? তাহলে এটা তো আছেই। আর আমি চেষ্টা করব এখন থেকে আপনাদের প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার জন্য, চেষ্টা করবো। আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আশা করছি আপনারা মানে ডিমোটিভেশন যখন আসে তখন আশা করছি যে সেই জিনিসটা আমি মানে ইয়ে করব। কিন্তু আমার আসলে দেয়া হয় না কেন, মাঝে মধ্যে কিছু কিছু ব্যাচ আছে, কারণ আমি আসলে ডিসক্রিমিনেশনে খুব একটা বেশি পছন্দ না, আমার মানে ডিসক্রিমিনেশনটা খুব একটা বেশি পছন্দ না। তো সেই জন্য আপনাদের কয়েকটা ব্যাচ আছে এখানে, তো আমি যদি একটা ব্যাচকে দিই, যেমন আপনাদের অল টার্গেট ব্যাচ যারা আছেন, তারপরে গোল লাইফ 3 যারা আছেন, গোল লাইফ 1 যারা আছে, তারা খুবই ভালো। কিন্তু কিছু কিছু ব্যাচ আছে, কিছু না, একটা ব্যাচ আছে যেটা আসলে তাদের যে স্টুডেন্টরা আছে তারা একটু নিজেদেরকে বেশি স্মার্ট মনে করে, স্মার্ট না ঠিক আমি বলবো মাতবর মনে করে। তো এই যে মাতবরি যে জায়গাটা না, মানে এই মাতবরিটা, এই জায়গার মধ্যে শো অফের কিছু জায়গা থাকে, যে সে এটা করেছে সেটা করেছে, সেই জায়গায় গিয়েছে সেই জায়গায় গিয়েছে, সে দেখেছে এই জায়গার মধ্যে প্রতিষ্ঠান এরকম হয়, সেই জায়গায় প্রতিষ্ঠান, মানে এই জাতীয় কথাগুলো থাকে আর কি। তো আমার কাছে আসলে মনে হয় কি তখন যে মানে এটা আসলে আননেসেসারি তখন। তো এটার জন্য কিন্তু ডিপ্রাইভড হয় বাকিরা, কারণ বাকিরা তো এতটাও মাতবর না, তো বাকিরা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে। এবং এই সকল কারণে দেখা যায় মাঝে মধ্যে আমি একটু দিতে যে চাই না তা কিন্তু না, কিন্তু দেই না অনেক সময়। দেখা যায় যে অনেকে আছে এখানে, আমি মনে করি যে অনেকে দে আর ভেরি মাচ স্মার্ট। তো সেক্ষেত্রে এই জন্য আসলে অনেক সময় মানে যখন দেখি যে 2-1 জনের এরকম মানে শো অফের টেন্ডেন্সি আছে, তখন একটু খারাপ লাগে যে মানে জিনিসটা হয়তো বা আমার দেয়াটা হয়তো বা তেমন একটা তারা বুঝবেও না, ইনফ্যাক্ট সে জানেও না যে আমি কি দিচ্ছি। তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে আমি হয়তো বা দেই না। তো এই জাতীয় যে জায়গাগুলো আছে, বাট স্টিল আমি এটা মাথায় রাখলাম, আমি এখন থেকে চেষ্টা করবো আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য। আর ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি যেটা বলে আসছি সেটা এখনো বলছি, আপনারা মনে করবেন না যে আমি কোনো কিছু আপনাদের মানে আড়াল হচ্ছে, সেরকম না, কিন্তু আমি জানি সবকিছু মোটামুটি দেখি আপনাদেরকে, ঠিক আছে? তাহলে চলেন আজকের যে ক্লাস, আচ্ছা গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদের যে অ্যাসাইনমেন্ট টেস্ট 13 ছিল, অ্যাসাইনমেন্ট টেস্ট 13 হচ্ছে 13 এর মধ্যে ফার্স্ট হয়েছিলেন অল টার্গেট ব্যাচের মধ্যে থেকে তাসনিম অরিন। ওয়াও, ভেরি গুড। তাসনিম অরিন পেয়েছেন 74 পয়েন্ট, মানে 74, এবং আপনার নেগেটিভ মার্কিং কেটে টোটাল মার্কস ছিল 69। শামসুন নাহারিতি তিনি পেয়েছেন 68.550। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। তারপরে তাসনিম অরিন আর শামসুন নাহারিতি তারা কিন্তু নতুন করে মানে ইয়ের মধ্যে আসছেন, আপনার কি বলে যে নিজের প্লেসের মধ্যে আসছেন, তাই তো? তারপরে রবিউল আরজু তিনি পেয়েছেন 67.50, তিনিও, তার নামটা আমার কাছে নতুন মনে হচ্ছে। তারপরে গোল লাইফ 1 থেকে, গোল লাইফ ব্যাচ থেকে পেয়েছেন রুবিনা খাতুন রুমা, তিনি পেয়েছেন, আচ্ছা তিনি খুব একটা ভালো মার্কস পাননি। এরপর যদি আমরা বলি যে গোল লাইফ 2 থেকে গোলাম মোস্তফা তিনি পেয়েছেন 55। তারপরে শফিউল ইসলাম তিনি পেয়েছেন 43.50, এবং মিলাদ আলী পেয়েছেন 40। এবং 3 থেকে গোল লাইফ 3 থেকে উম্মে কুলসুম পেয়েছেন 75.50, সাজি আক্তার পেয়েছেন 67, আরিফ আহমেদ পেয়েছেন 48.50। যারা 60 নিচে আছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা খুব ভালো একটা অবস্থায় নাই, কিন্তু অবস্থানে নাই, 60 আপ পেতে হবে আর কি। 60 আপ, 70 আপ থাকলে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। 60 আপ থাকলেও আপনি বুঝবেন যে হয়তো বা কাছাকাছি আছেন, খুব একটা দূরে না।
তারপরে 14 যে এক্সাম ব্যাচ 14 আছেন, সেই 14 এর মধ্যে মানে এক্সাম যে 14 ছিল সেখানে মাহমুদা খানও আবার প্রথম হয়েছেন 82.50, which is very huge marks. সেজান বিশ্বাস 71 পেয়েছেন এবং সেজানের থেকেও 11 নাম্বার বেশি পেয়েছেন কি এটা মাহমুদা খানও। এবং আমি বিশ্বাস করি তিনি মানে ভালো করে পড়ালেখা করেছেন, কারণ সেজানের কিন্তু মার্কস এতদিন আমরা দেখেছিলাম যে সেজান মানে মোটামুটি প্রতিনিয়তই ভালো করছেন এবং তার থেকে 11 নাম্বার পাওয়া বেশি পাওয়াটা খুব একটা সহজ না এই জায়গাটার মধ্যে। তারপরে আবু সুফিয়ান সিদ্দিক পেয়েছেন 61.50। তারপরে গোল্ড লাইফ ব্যাচ 2 থেকে আতিয়া নাজনীন পেয়েছেন 55। তারপরে শফিউল ইসলাম পেয়েছেন 52.50। গোলাম মোস্তফা একটু কম হয়ে যাচ্ছে, গোলাম মোস্তফা 42.50, এটা হচ্ছে 14 নাম্বার এক্সাম। তারপরে উম্মে কুলসুম পেয়েছেন গোল্ড লাইফ 3 থেকে 60.50 এবং সাজিয়া পেয়েছেন 57.50। উম্মে কুলসুম কিন্তু দুটোর মধ্যেই ভালো করছেন। হ্যাঁ, উম্মে কুলসুম আপনার সাজিয়াকে 2বার টপকেছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। সেটা হচ্ছে 13-এও তিনি টপকেছেন, 14-এও তিনি টপকেছেন। তাহলে উম্মে কুলসুম আপনার পেয়েছেন 60.50, সাজিয়া আক্তার পেয়েছেন 57.50 এবং আরিফ আহমেদ পেয়েছেন 57.50। তো এই যে কোয়েশ্চেন গুলো আছেন, এটা কি আমি যে কাজটা করলাম এটা কি জানেন? আর কিছু না, আপনাদেরকে জাস্ট একটু মানে মোটিভেট করা, আর কিছু না। এটাই হচ্ছে আপনার মোটিভেশন, যে এই যে সিরিয়ালটা দেখছেন, এই যে সিরিয়ালটা দেখছেন, তাহলে এই জাতীয় ইটস ওকে স্যার, ইটস ওকে, সমস্যা নেই সাজিয়া। তাহলে এই যে সিরিয়ালটা আপনারা দেখছেন, এই সিরিয়ালটা কিন্তু আপনাদেরকে জাস্ট এতটুকু বোঝাতে সাহায্য করছে যে না আমি পড়ালেখা করছি, এতটুকুই, আর কিছু না। তো এটা হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে কি স্যার, কিছু কিছু সময় আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে চলতে হয়, কিছু কিছু সময় একটু নিজের জায়গাটা বুঝতে হয়, কিছু কিছু সময় একটু আমার আসলে যেই প্রতিষ্ঠানের সাথে আমরা ক্লাস করছি, যে প্রতিষ্ঠানের সাথে আমরা ক্লাস করছি বা যেখান থেকে আপনার এত কিছু পাচ্ছি, এত কিছু পাচ্ছেন নাকি না পাচ্ছেন সেটা আমি বলবো না, কিন্তু যে জায়গার মধ্যে আমি কথা বলতে পারছি, যে জায়গার মধ্যে আমি কথা বলতে পারছি, আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর থ্রুতে কিন্তু আপনারা কথা বলতে পারছেন, তাই না? আপনারা গ্রুপগুলোর থ্রুতে একটা কানেক্টিভিটি পাচ্ছেন, আপনারা সবাই সবার সাথে পরিচিত হতে পারছেন। তো সেই জায়গার মধ্যে একটু চেষ্টা করবো আমরা যেন মানে সেটাকে মিসইউজ না করি, সেটাকে যেন মিসইউজ না করি, সেটাকে যেন বদনামের ভান্ডার না বানিয়ে ফেলি, সেটাকে যেন সামহাউ কি বলে একটা নিজের পার্সোনাল ডায়েরি যেখানে আমি একটা ঠাস করে মানুষকে গালি দিয়ে ফেললাম, এই কাজটা যেন না করে। যদিও করেন নাই, কিন্তু সেই পর্যায়ে যাচ্ছেন অনেকে, এবং আমি সামহাউ আই এম ফিলিং ভেরি মাচ অ্যাস্টোনিশড যে এই জায়গায় কি বলে ভার্সিটি লেভেল শেষ করে এসে একটা স্টুডেন্ট যদি এরকম মানে সে যদি বুঝতেও না পারে যে গ্রুপের মধ্যে কারা আছে, এই গ্রুপটা কারা মেনটেন করে, গ্রুপের মধ্যে কারা টিচাররাও তো থাকে, তাই না? কারণ আমি আপনাদের যেহেতু মেন্টর, আমিও থাকি, আমাদের শ্রদ্ধেয় মাই প্রধান মুকুল স্যার থাকে, আপনাদের সাজ্জাদ স্যার থাকে, মানে আমাদের এক্সেস তো থাকে, তাই না? তো এই জাতীয় জায়গার মধ্যে যদি আপনারা সামহাউ যে কোনো একটা ইস্যু নিয়ে, একটা প্রতিষ্ঠানের ভুল হতেই পারে, একটা প্রতিষ্ঠানের ভুল হতেই পারে যে কোনো একটা ইস্যুতে, মনে করেন একটা যেমন আপনার কি বলে অল্টারগেট ব্যাচ 2 থেকে আমি, অল্টারগেট না, গোল্ড লাইফ ব্যাচ 2 থেকে আমি একটা দেখলাম কিছুদিন আগে, কি যেন ভূমিকম্পের কি যেন বার্তা কে যেন শেয়ার দিয়েছে, সেটা নিয়ে দেখলাম যে একটা কি স্পেলিং মিস্টেক বা এই জাতীয় জিনিস। তো ভুল হতে পারে, ভুল যে হতে পারে না সেটা আমি বলছি না, ভুল হতেই পারে, একটা মানুষ একটা প্রতিষ্ঠান থেকে ভুল হতেই পারে। তো সেই জায়গার মধ্যে সেই ভুলটাকে মেনশন করে দিয়েছে, এখানে এটা হয়েছে বিদ্যাবাড়ি এই জাতীয় যে ইয়ে করছে বা এই জাতীয় খারাপ করছে, তারপর আপনি ধুয়ে ফেলছেন একেবারে। ভাই আপনি এটা কি চিন্তা করেছেন যে আপনি বিদ্যাবাড়ির মানে গ্রুপে এসে কথাটা বলছেন, যেখানে টিচারও আছে একজন, একজন না, আপনাদের তো টিচার শ্রদ্ধেয় ইমাই প্রধান মুকুল স্যারও আছেন, তিনি সেখানে বলছেন যে আমি আসলে সেই ল্যাঙ্গুয়েজটা পড়তে চাচ্ছি না, এই জাতীয় যে কথাগুলো আছে, যে আমি নাম জানি আলী হোসেন, আমি নাম জানি, আমি নামটা বলবো না। তো সেজন্য আমি বলছি যে মানে এই জাতীয় যে কাজগুলো আছে, এই জাতীয় কাজগুলোকে আপনি বিদ্যাবাড়ির গ্রুপে, এই যে আপনি একটা সময় ইনফ্যাক্ট বলেছেন যে আপনাকে 17-18 জন মেসেজ পাঠাচ্ছে, আপনাকে 17-18 জন মেসেজটা কোত্থেকে পেলো, আপনাকে পেলো কোত্থেকে? বিদ্যাবাড়ির গ্রুপের থ্রুতে না? তো বিদ্যাবাড়ির গ্রুপের থ্রুতে আপনাকে 17-18 জন মেসেজ পাঠাচ্ছে, আপনি তো নিশ্চয়ই কোনো ইলেকশনে দাঁড়াননি, আপনাকে বিদ্যাবাড়ির গ্রুপের থেকে পেয়েছে। তাহলে যদি আমরা বলি যে বিদ্যাবাড়ির গ্রুপের থেকে আপনাকে পেয়েছে, বিদ্যাবাড়ির গ্রুপটা ইউজ করে আপনি বিদ্যাবাড়ির গ্রুপের এগেইনস্টে বা বিদ্যাবাড়ির এগেইনস্টে, ইনফ্যাক্ট মানে তিনি একটা পর্যায়ে টিচারদের নিয়েও কথা বলছেন। টিচার খারাপ থাকতেই পারে দুনিয়াতে, ভালো কোন জায়গায় আছে আশেপাশে একটু মানে গিয়ে দেখে আসবেন, আশা করছি। অবশ্যই আমাদের থেকে অনেক ভালো আছে, কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে আমরা আন্তরিকতার সাথে একটা জিনিসকে চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের থেকে ভালো অনেক আছে দুনিয়াতে। আমি দুনিয়ার সব থেকে কম জানি, এবং এটা আমি জানি যে আমি দুনিয়ার সব থেকে কম জানি। আপনাদের যত ইংরেজি টিচার আছে, আপনাদের যত টিচার আছে, সব থেকে আমি কম জানি, এবং এটা আমাদের শ্রদ্ধেয় মাই প্রধান মুকুল স্যার বলে, তার নিজের কথা।
স্যার নিজে বলে কি জানেন, একটা সময় একদিন আমরা মিটিং এ ছিলাম, স্যার বললো যে আমি সবসময় বলে এসেছি যে আমি সব থেকে কম জানি, এবং এটা সত্যি কথা, আমি বিশ্বাস করি এবং আমিও বিশ্বাস করি সেটা, আমি সব থেকে কম জানি। স্যারের সাথে এরকম হলে আমাদের হয়তো বা কথা হয়ে যাবে যে স্যার আপনি বেশি কম জানেন নাকি আমি বেশি কম জানি, স্যারও বলবে আমি কম, আমিও বলবো আমি কম। তো যে জায়গায় আপনাদের আসলে প্রয়োজনটা কি কি জানেন, সারাক্ষণ ব্র্যাক করতে থাকবে আমি হ্যান করে দেবো ত্যান করে দেবো এই জাতীয় জিনিসগুলো। তো এই জন্য একটু জাস্ট একটু খেয়াল রাখবেন যে জিনিসগুলো যে ব্র্যাগিং করছি আমি, জিনিসটা কার সাথে করছি বা কি হিসেবে করছি, ঠিক আছে? তাহলে কি হিসেবে করছি, কার সাথে করছি, ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। এবং সামহাউ আমি আসলে আমার কাছে সত্যি কথা বলতে গেলে কি, মানে আমি যে আপনাদেরকে কন্টিনিউয়াসলি যে ভিডিওগুলো দেই না বা কন্টিনিউয়াসলি মোটিভেটিং কোনো কিছু বলি না, কন্টিনিউয়াসলি যে আপনাদেরকে আসলে একটা ইয়ের মধ্যে রাখি না, সেটার কারণটা হচ্ছে এই জাতীয় দু একজন যখন এই কাজটা করে না, তখন আসলে আমি মানে বোঝা যায়। কারণ আমি তো এখানে ইলেকশন করছি না, সত্যি কথা বলতে গেলে তো আমার ইলেকশন নাই এখানে যে আপনারা কেউ আমাকে ভোট দিবেন কেউ আমাকে ভোট দিবেন, আমার তো সবাইকে খুশি করার প্রয়োজন নাই। তো যে এখানে ভ্যালু করতে পারছে না আমি সেখানে দিবই না। তো এটা করলে আমার একটা ব্যাচে না দেয়া লাগবে, একটা ব্যাচে আমি হয়তো দিব না, তো এই একটা ব্যাচে না দিয়ে আমি বাকি 3টা ব্যাচে দিব, তখন আমার নিজের কাছে খারাপ লাগবে যে আমি তো মেন্টর সবার, একটা ব্যাচের তো না। তো এই জন্য না একটু আমার ইদানিং কম হয়ে যাচ্ছে জিনিসটা। বাট আমি যখন দেখলাম যে আপনাদের এই জিনিসটা আসলে প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করবো, এখন থেকে চিন্তা করবেন না, প্রতি সপ্তাহে ইনশাল্লাহ একটা গাইডলাইন মূলক কিছু পাবেন। আশা করছি এভাবেই চলবে, ঠিক আছে? তাহলে চলুন একটু ক্লাসে চলে যাই। আজকে ক্লাসটার মধ্যে যে জিনিসগুলো আমরা পড়বো, সেই জিনিসগুলো খুব একটা কঠিন যে তা কিন্তু না, জানেন, খুব সহজ একটা জিনিস, এবং এই জন্য এতগুলো মানে কথা আমরা বলতে পারলাম। সেটা কি, ভোকাবুলারি সেকশনে কিছু অ্যাপ্রোপ্রিয়েট যে কথা আছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট কথা ভোকাবুলারি সেকশনে কোন জায়গায় কি বসবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটা হচ্ছে আজকে টপিক। ফর এক্সাম্পল আপনি যদি বলেন দ্য মুভমেন্ট অফ রোহিঙ্গা পিপল ইন বাংলাদেশ অ্যাওয়ে ফ্রম মিয়ানমার ইজ, এই জায়গায় কি ইজ কি হবে? এথনিক ক্লিনজিং হবে না? এথনিক ক্লিনজিং হবে না? আচ্ছা, ইটস ওকে। তাহলে যদি আমরা বলি এথনিক ক্লিনজিং হবে, তো নিশ্চয়ই আমার সাথে কেউ একজন আনমিউট করে থাকেন তো, বা সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি, দাঁড়ান, সবাইকে আনমিউটের ব্যবস্থা করে দিচ্ছি। অ্যান্সার গুলো আপনারা জাস্ট একটু বলবেন। এই জাতীয় জিনিসগুলো কিন্তু খুব একটা কঠিন না। সেক্ষেত্রে দেখেন বলা হচ্ছে যে দ্য রোহিঙ্গা, কিন্তু এরপরের ক্লাসে যে আসল ভোকাবুলারি নিয়ে তারপরে আরেকটা ক্লাস আছে, এটা হচ্ছে কি গ্যাপের মধ্যে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যেটা এমনিতেই বোঝা যায়, যেটা আসলে আলাদা করে কোনো রুলস দিয়ে যে আমি পড়বো তেমন কিন্তু না। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনি সেন্টেন্স থেকে আপনি সেন্স ক্রিয়েট করে তারপরে অ্যান্সার করলেই হবে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন দ্য মুভমেন্ট অফ বাংলাদেশ রোহিঙ্গা পিপল ইন দ্য বাংলাদেশ অ্যাওয়ে ফ্রম মিয়ানমার ইজ আ এথনিক ক্লিনজিং। মানে এথনিক ক্লিনজিং মানে কি, যে আপনার জাতিগত নিধন। তাহলে এই যে রোহিঙ্গা ইস্যুটা যেটা হচ্ছে মিয়ানমারে, সেটা কি একটা জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং, এটা বলা হচ্ছে। তারপরে কোয়েশ্চেনটা যদি বলি টু জয়েন টু ওয়ার্ডস উই ইউজ, দুটো ওয়ার্ডকে যদি আমরা জয়েন করতে চাই, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ইউজ করি একটা হাইফেন। দুটো ওয়ার্ডকে ইউজ করি না, দুটো ওয়ার্ডকে জয়েন করতে দেখবেন যে কাছাকাছি দুটো মানে একই জাতীয় দুটো শব্দ যখন একসাথে আমরা একত্রিত করছি, আমরা কি ইউজ করি? হাইফেন ইউজ করি। তারপর যদি বলি ডাজ এনিওয়ান অনেস্টলি ড্যাশ হোয়াট এ পলিটিশিয়ান সেইস নাওয়াডেজ, কি হবে বলেন তো? ডাজ এনিওয়ান অনেস্টলি ড্যাশ হোয়াট আ পলিটিশিয়ান সেইস নাওয়াডেজ, কি হবে? এই তো অপশন উল্টাপাল্টা দিয়েছেন। বিলিভস হবে, এটা বিলিভস হবে। হ্যাঁ, এটার অপশন উল্টাপাল্টা ছিল, এটা হয়ে যাবে বিলিভস। ডাজ এনিওয়ান অনেস্টলি বিলিভস হোয়াট এ পলিটিশিয়ান সেইস নাওয়াডেজ, মানে কি, যে আসলে কি কোনো মানুষ এখন, হ্যাঁ 3 নাম্বার, আসলে কি কোনো মানুষ বিশ্বাস করে নাকি যে পলিটিশিয়ানরা কি বলে, মানে এখন সত্যি কথা বলতে গেলে পলিটিশিয়ানরা কি বলে, তাই তো? এবং এরপরে যদি আমরা বলি আলেকজান্ডার ফ্লেমিং ড্যাশ পেনিসিলিন, সেটা কি ইনভেন্টেড নাকি ডিসকভার? ইনভেন্টেড। আইরিন, মনে হচ্ছে সেটা এটা ডিসকভার হবে। ডিসকভার হবে? জি, ডিসকভারড হবে, কিন্তু আমার কাছে না আইরিনের অ্যানসারটা বেশি পছন্দ হয়েছে, ইনভেন্টেড হয় আমার কাছে বেশি পছন্দ হয়েছে, কিন্তু বইয়ের মধ্যে ডিসকভারড দেয়া আছে। আপনার বইয়ের মধ্যে ডিসকভারড দেয়া আছে, কিন্তু আমার কাছে আইরিনেরটা বেশি পছন্দ হয়েছে। বলুন তো কোনটা দিই আমরা অ্যানসার? হ্যাঁ হ্যাঁ, কোনটা? স্যার ইনভেন্টেড হচ্ছে যেটা থাকে না, কিন্তু ডিসকভারড হচ্ছে যেটা থাকে নতুন করে আবিষ্কার ছিল। করে। পেনিসিলিনটা কি ছিল? উপাদানগুলো ছিল না, উপাদানগুলো থাকলেও কি সেটা কি একসাথে ছিল? এটা তো নতুন তৈরি করেছে না, পেনিসিলিয়ামটা নতুন তৈরি করেছে না, নতুন একটা ওষুধ। ডিসকভারড হওয়ার কথা নাই জায়গায়, ইনভেন্টেড, কিন্তু আপনাদের বইয়ের মধ্যে ডিসকভারড দেয়া, বাট আমি এটাকে ইনভেন্টেড দিতাম।
আপনি কোনটা দিবেন সেটা আমি জানি না, বাট আমি এটাকে ইনভেন্টেড দিতাম, ঠিক আছে? কারণ পেনিসিলিয়ামটাকে ইনভেন্টই করা হয়েছিল, এর আগে সেটা ছিল না। আপনি যদি স্যার এ নাম্বারই হয় তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি সি নাম্বারটা দিয়ে দিতাম, আমি সেটা সি নাম্বারটা দিয়ে দিতাম, সেটা আমি সি নাম্বার ইনভেন্টেড দিয়ে দিতাম। আনসার ডিসকভার দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, কোথায় আনসার ডিসকভার, হ্যাঁ সেটা তো অনেক জায়গায় ডিসকভার দেওয়া আছে, বাট আমি ইনভেন্টেড দিতাম, কারণ আমার যে বুঝাচ্ছে সে বুঝে আমার কাছে ইনভেন্টেড চলে আসে। ডিসকভার্ড মানে কি, যে আবিষ্কার করা, মানে যেটা নতুন, মানে কি বলে, যে সেটার কাভার উন্মোচন করা, যেটা আমাদের আলী হোসেন সুন্দর করে বলেছিল লাস্ট ক্লাসে খুব সম্ভবত। জি স্যার, জি স্যার। কিন্তু হ্যাঁ। এখন এটাকে উন্মোচন করা হয়েছে। হ্যাঁ, যে কাভার উন্মোচন করা হয়েছে, তো এটা কি আগে থেকে ছিল? পেনিসিলিয়াম কি আগে থেকে ছিল? পেনিসিলিয়াম তো ছিল না, তো এখন নতুন করে উন্মোচন করা হয়েছে কিভাবে? হ্যাঁ, তাহলে এটা আমরা যদি বলি আমি ইনভেন্টেড দিতাম, আপনি ডিসকভার দেন, সমস্যা নেই। A disease affecting many person at the same time and place is called, কি বলেন তো, এটা আপনারা সবাই জানেন। এপিডেমিক। হ্যাঁ, epidemic। আপনারা নাকি ভোকাবুলারি তো অনেক কাঁচা, আপনারা নাকি ভোকাবুলারি তো অনেক কাঁচা, আপনারা ভোকাবুলারি নিয়ে ঘুমাতে পারেন না, যে স্যার ভোকাবুলারি পারি না, এই না সেই না। পারেন কিভাবে? এগুলোই তো ভোকাবুলারি, এগুলা তো একটু ইজি আছে কিন্তু এই ইজিগুলোই আসে বিসিএস এ, এই বিসিএস এ ইজিগুলোই আসে। কঠিন গুলো আসে ব্যাংকে, কঠিন বিসিএস আসে না। ভোকাবুলারি কঠিন বিসিএস আসে না, খুব সহজ ভোকাবুলারি আছে। ওই স্যার পোস্টের অ্যানালাইসিস করতে গেলে তো দেখি আসে, মানে যেগুলো দেখি। বলেন একটা, বলেন আপনার কাছে কোনটা কঠিন মনে হয়? এপিকিওর, এপিকিওরটা কঠিন কথা বলেন তো, কোন জাতীয় ভোকাবুলারি গুলো কঠিন মনে হয় একটা আমাকে বলুন। মনে এখন আসছে মাথায় কিছু? আসে না। না, এই জাতীয় জিনিসগুলো হয় কি, যে আপনাদের মানে একেবারেই যদি ভোকাবুলারি বা ইংরেজি পড়ার অভ্যাস না থাকে তাহলে আলাদা হিসেব, তাহলে আপনার কাছে সবকিছুই ভোকাবুলারি মনে হবে, কিন্তু আপনারা যেটাকে ভোকাবুলারি বলেন সেটা কিন্তু ভোকাবুলারি না আসলে। মানে খুবই বেসিক যে কথাগুলো আছে, ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে কি বলে, যে প্রিভিলেজ, অধিকার, এটা কি ভোকাবুলারি? এটা কিন্তু ভোকাবুলারি সেকশন থেকে বিসিএস এসেছে। প্রিভিলেজ, এটা যে অধিকার, এটা আপনি জানেন না। তো এই জাতীয় যে জিনিসগুলো আছে, এটা যদি আপনি না জানেন তাহলে আমি বলবো ইংরেজিতে আপনি একটু কাঁচা আছেন, তাহলে একটু আপনার মানে প্রয়োজন আছে, তাহলে আপনি একটু তাও কি করবেন, কিভাবে আপনি মানে একটু রিডিং পড়ার অভ্যাস করবেন, মুখস্থ করা না, ভোকাবুলারি মুখস্থ করার মানে অভ্যাস করবেন, একটু রিডিং পড়ার অভ্যাস করবেন, আশা করছি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে philanthropist. A makes no difference between man and woman is spreading his love. মানে একটা পারসন যে কিনা মানে কি বলে, পুরুষ এবং নারীর মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করে না, সে সবাইকে ভালোবাসে, সে সবাইকে ভালোবাসে, তাকে বলা হয় philanthropist। মানে কি, বিশ্বপ্রেমিক, মানে সে সবাই মানে মানবতাকে ভালোবাসে আর কি, ঠিক আছে? বর্তমান যুগে এটাকে অন্যভাবে মানুষ চিন্তা করে। তাহলে যদি আমরা বলি দ্য বাইবেল was originally written in কোন ল্যাঙ্গুয়েজ বলেন তো, পারবেন আপনারা? কোন ল্যাঙ্গুয়েজ? হিব্রু। ভেরি গুড। এটা আন্তর্জাতিকে পড়েছেন না? হ্যাঁ, আন্তর্জাতিক পড়ছে। ভেরি গুড, সেটা হয়ে যায় হিব্রু ল্যাঙ্গুয়েজ। হিব্রু কোন দেশের ভাষা বলেন তো? হিব্রু কোন দেশের ভাষা? প্যালেস্টাইন। প্যালেস্টাইন। ভেরি গুড। কে বললেন এটা? আমি শিথিল। শিথিল, আচ্ছা শিথিল, ভেরি গুড। তাহলে আপনি কোন ব্যাচের শিথিল? গোল্ডেন লাইফ ব্যাচ 2। আচ্ছা আচ্ছা, গোল্ড লাইফ ব্যাচ, ঠিক আছে। তাহলে যদি আমরা বলি, আচ্ছা আপনাদের ব্যাচে আপনারা অ্যাক্টিভ না কেন শিথিল? আমার কাছে নামটা আপনার প্রথম মনে হচ্ছে কেন আজকে শুনছি আমি? স্যার গ্রুপে অ্যাক্টিভ না বলতে সেরকম ভাবে গ্রুপে অ্যাক্টিভিটি দেখানো হয়নি এই পর্যন্ত আর কি। আচ্ছা আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনাদের মানে যারা পড়ালেখা করছেন অনেক গ্রুপ কিন্তু অনেক এগিয়ে আছেন, অল টার্গেট ব্যাচ। স্যার আমাদের গ্রুপে এক্সামও দেয় খুবই কম, আমি দেখি হাতে গোনে 4-5 জন। 4-5 জন না, আমি 1-2 জনও দিয়ে থাকে। কাহিনী কি আমি সঠিক বলতে পারবো না। আপনাদের গ্রুপে যে আমি বলছিলাম না যে এই গ্রুপের মধ্যে একটু মানে প্রবলেমটা হয়ে গিয়েছে কি, 2-1 জন আসলে গ্রুপের পুরো পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে আপনাদের। মানে আপনাদের যে বিসিএস এর যে একটা জার্নি, মানে এটা যে আপনি বিসিএস একটা জার্নি যেখানে আপনি বেনিফিটেড হবেন গ্রুপটা থেকে, সেটাই ভুলিয়ে দিয়েছে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে বদনাম করাটা হয়ে গিয়েছে ইস্যু। বদনাম করলে দুনিয়াতে কার বদনাম, মানে কার লাভ হবে? আপনি বিসিএস এ কোয়ালিফাই না করলে কি আমার লাভ হবে নাকি আপনার লস হবে? আর দিনের শেষে কি ক্লাস দিয়ে বা বিদ্যাবাড়ি মনে করেন যে আপনাদেরকে যে গ্রুপটা করে দিয়েছে, মনে করেন আপনাদের এই যে ভূমিকম্পের যে নিউজটা, আমি জানি না কে করেছে, এরপরে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে, সে ব্যাপারেও আমার আইডিয়া নাই, কিন্তু আমি মানে পুরোটা মেসেজে আমি কিন্তু দেখছি যে কি হচ্ছে না হচ্ছে, আমার আইডিয়া আছে সবকিছুই। তো যেহেতু আমি বলেছি যে আমি মানে যে কাজটা করি সেটা একেবারে না করে থাকি না জিনিসটা,
তাহলে ওই যে ভূমিকম্পের এই যে নলেজটা ছিল বা এই যে মেসেজটা ছিল, এটা কি দেয়া আপনাদের জন্য বিদ্যাবাড়ি বাধ্যতামূলক ছিল? বিদ্যাবাড়ি দেয়া, বলেন তো আমাকে একটু শিথিল। না স্যার, আসলে এরকম তো বিষয় ছিল না। আমি আসলে স্যার অনেক পরে দেখেছি ওরা নিজেরাই, মানে কিছু আছে দু একজন যারা এমন কমেন্ট করে সব বিষয়ে, ভালো হোক খারাপ হোক তারা কমেন্ট করবেই স্যার। আমি কিন্তু গোল্লাইন ব্যাচের থেকে আপনাদের 2-3 জনকে, যেমন শিথিলকে চিনি, আমি আবু আবু কি আমাদের গোলাম মোস্তফাকে চিনি, 2-1 জন কিন্তু আছেন যারা মানে মোটামুটি বেশ ভালো, মানে গোল লাইফের মানে এই জাতীয় যারা আছেন। কিন্তু এছাড়াও যারা আরো মানে 2-1 জন আসলে পরিবেশটাকে নষ্ট করে, আপনারা জানেনই না আপনারা কি পরিমাণে ডিপ্রাইভড হচ্ছেন। মানে এই 2-1 জনের জন্য আপনাদের গ্রুপটা যে কি পরিমাণে নষ্ট হচ্ছে, আপনারা মানে থাকে না যে পড়ালেখার পরিবেশ থেকে দূরে আছেন। অন্যান্য ব্যাচের মধ্যে, অন্যান্য গ্রুপের মধ্যে আমি যদি দেখেন, আপনারা যদি দেখেন তখন দেখবেন যে এটা আসলে কি পরিমাণে অ্যাক্টিভ তারা, মানে কি পরিমাণ, যেমন মাকসুদ আপনার প্রতিনিয়ত ডেইলি স্টারের যে এডিটোরিয়াল আছে সেটা অনুবাদ করে দিচ্ছে, মানে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ। সবার গ্রুপে পার্টিসিপেট করতে হয় এমন কোনো কথা নেই। আমি সারা জীবন আমি যে গ্রুপের মধ্যে ছিলাম, হয় লিডার ছিলাম, নয়তো আমি চুপ ছিলাম। আমি কোনো কথা বলি নাই কোনো গ্রুপের মধ্যে। যদি আমি থাকি তাহলে লিডার ছিলাম, নয়তো আমি সবসময় চুপ ছিলাম। একটা সময় আমি আমার একটা টেক্সটও আমি ইয়েস অর নো বলি নাই। সবসময় যে অ্যাক্টিভ থাকতে হবে তা কিন্তু না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গ্রুপের পরিবেশটা নষ্ট হচ্ছে, আপনারা জানেন না যে কতটুকু মিস করে ফেলছেন। ঠিক আছে, তো একটু চেষ্টা করবেন শিথিল বা আরো যারা আছেন, মানে যারা মোটামুটি ওই সকল ব্যাচের মধ্যে অ্যাক্টিভ আছেন, একটু চেষ্টা করবেন গ্রুপটাকে মাতিয়ে তোলার জন্য। কারণ আপনাদের যারা স্টুডেন্ট আছেন তারা জানেনই না, 2-1 জনের কারণে আমি বলবো, এর আগেও 2-1 জন এরকম করেছিলেন। তো 2-1 জনের কারণে তারা আসলে জানেই না গ্রুপটাকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়। এর আগেও কিন্তু আপনাদের এই সার্ভিস থেকে অনেক সময় বলা হয়েছে, আপনাদের মেসেজের রিপ্লাইটা কিন্তু সার্ভিসই দেয়। তো সেই জাতীয় জায়গাগুলো থেকে কিন্তু আপনাদেরকে আগেও বলা হয়েছে যে এই জিনিসটা একটু আপনারা মেনটেন করেন, যে গ্রুপের মধ্যে আসলে এই জাতীয় জিনিসগুলো যাতে না হয়, এটাতে আর অন্যদের পড়ালেখার পরিবেশটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় তো দেখি যে কোনো একটা ইনফরমেশন যদি কেউ শেয়ার করে তাহলে কিন্তু কেউ মানে সেটাকে উত্তর দেয় না, কিন্তু এই জাতীয় কথাগুলোর মধ্যে কিন্তু উত্তর চলে আসে। কারণটা কি? দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যার মানে হ্যাবিটই, শোনেন, এভারেজ মানুষটা কি মানুষদের নিয়ে গবেষণা করে, আর যারা মানে সলিড মাইন্ডেড পিপল তারা হচ্ছে কি, তারা মানে নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকে। মানুষকে নিয়ে আপনি তখনই গবেষণা করা শুরু করবেন যখন সে এসে আপনার গায়ে পড়ে। গায়ে পড়ার আগ পর্যন্ত আপনার সেটা নিয়ে গবেষণা করার দরকার নাই। আর যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, সেজন্য আমি আপনাদেরকে নিয়ে গবেষণা করছি। আমার নয়তো কোনো পরিমাণে ইন্টারেস্ট থাকতো না যে আপনারা কি করছেন না করছেন সেটা দেখা। ঠিক আছে, কারণ বিসিএস পরীক্ষা দিচ্ছে 4.5 লাখ মানুষ বা 5 লাখ মানুষ, সবার সাথে তো আমার আর কমিউনিকেশন থাকা সম্ভব না। তো সেজন্য একটু খেয়াল করবেন এই জিনিসগুলো। তাহলে এটা কি কে যেন বলেছিলেন, প্যালেস্তাইনের ল্যাঙ্গুয়েজ শিথিল না? জি স্যার। শিথিলের কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন? স্যার আমি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি। স্টেট ইউনিভার্সিটি। আপনি কোন ব্রাঞ্চে? আমি হচ্ছে আপনার কলাবাগান, ধানমন্ডি। কলাবাগান, ধানমন্ডি। না, আপনারা কোন সাবজেক্টে পড়ছেন? স্যার আমি ফার্মেসিতে অনার্স মাস্টার্স কমপ্লিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে যদি যে রিসেন্টলি আপনাদের স্টেট ইউনিভার্সিটিতে আপনার জয়েনিং হয়েছিল, আপনাদের ইউনিভার্সিটি লেকচার হিসেবে জয়েনিং হয়েছিল, সামহাও মানে যে কোনো একটা কারণে আমি পরে মানে প্ল্যান চেঞ্জ করেছি আর কি, বুঝতে পেরেছেন? এই জন্য আমার হঠাৎ করে মনে পড়ে হাসি আসলো আর কি। তাহলে যদি আপনাদের বলি, আপনাদের ভিসি মানুষটা খুব রসিক মানুষ। আপনাদের যে ভিসি তিনি একটু মানে খুব মজার মানুষ আমার কাছে মনে হচ্ছে। তাহলে এটা যদি বলি, সময় এমনই হয় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? যারা ভিসি হয়তো ভার্সিটি গুলার তারা এমনই হয়। হ্যাঁ হ্যাঁ, মানে তিনি সামহাও মানে খুবই জলি মাইন্ডেড পারসন। ফ্রেন্ডলি হন ওনারা সব। হ্যাঁ হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডলি। আপনাদের যে প্রভিসি, একজন লেডি না আপনাদের প্রভিসি? জি। হ্যাঁ হ্যাঁ, তিনি মনে সেলিব্রিটি বা এরকম কিছু না? অ্যাকচুয়ালি স্যার ওরকম কারিকুলাম তো জানি না, আমার ডিপার্টমেন্ট সম্পর্কে আমি একটু ভালো বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি যদি বলি লাভ ইন দ্য গেম অফ টেনিস মিন্স কি হবে? জিরো। টেনিস যে গেমসটা আছে না, টেনিস খেলা আছে না, টেনিসের মধ্যে একটা টার্ম আছে যেটাকে বলা হয় লাভ। এই লাভ মানে কি জানেন? জিরো। আপনি ইউ কেম ফর নাথিং, জিরো পাওয়া। সেক্ষেত্রে টেনিস ইন দ্য গেম মিন্স জিরো। এটাও তো অপশন ফুল আছে, এটা অপশন ফুল আছে। এরপর যদি বলি, এটা গুরুত্বপূর্ণ না আপনাদের জন্য, হসপিটালস ড্যাশ দ্য সিক, এটা কি হবে বলুন তো? হসপিটাল ড্যাশ দ্য সিক। ট্রিট হবে, ট্রিট। অপারেট, ট্রিট, নার্স তো হবেই না। ট্রিট দ্য সিক, অর্থাৎ হসপিটালটা বা একটা চিকিৎসালয় নিশ্চয়ই আপনাদেরকে একটা চিকিৎসা করার জন্যই তো ভর্তি করে, নয়তো শুধু শুধু কি আর অ্যাডমিট করবে নাকি শুধু শুধু? সেজন্য ট্রিট দ্য সিক হয়। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ কি? বুদ্ধিজীবী।
দেখি তো এটা কি হয়, বুদ্ধিজীবী নাকি? হ্যাঁ বুদ্ধিজীবী। তাহলে বুদ্ধিমান হলে কি হতো? বুদ্ধিমান শব্দটার অর্থ কি বলতো? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলেকচুয়াল হচ্ছে বুদ্ধিজীবী এবং ইন্টেলিজেন্ট হচ্ছে বুদ্ধিমান, তাই তো? Nobody knocked him down, it was an he. কি হবে? কেউ বলতে পারছেন না? এতক্ষণ লাগে কেন? হ্যাঁ অ্যাক্সিডেন্ট। Nobody knocked him down মানে কেউ তাকে ফেলে দেয়নি, কেউ তাকে মানে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট মানে সে অ্যাক্সিডেন্ট করেছে। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট মানে কি? কোনো কিছু হঠাৎ করে হয়ে যাওয়া। They have dashed their support for our case. They have dashed. কি হবে? Provided হবে। They have pledged. Pledged মানে কি? সমর্থন দেখানো, সমর্থন পোষণ করা বা সমর্থন দেখানো। সেক্ষেত্রে pledged কথার অর্থ হচ্ছে সমর্থন দেখিয়ে যখন কোনো কাজ করছেন সেটাই হচ্ছে pledged. They have pledged their support for our case. No one can dash that he is clever. কি হবে? হ্যাঁ দেখেছেন, দুটো বিসিএস এসেছে, 26তম 21তম। আপনারা নাকি বিসিএস পারেন না, আপনারা নাকি ভোকাবুলারি পারেন না, এই জাতীয় জিনিসগুলোই তো আছে। ভোকাবুলারি নিয়ে ভয়ের কি আছে? এই জিনিস আপনি সারাদিন পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ কি বলেন তো? বুঝি নাই। হ্যাঁ চারটাই সহজ আছে। তো এই জাতীয় যে জায়গাগুলো আছে, এই জাতীয় জায়গাগুলো যদি আপনি একটু দেখে ফেলেন, আর চারটায় আপনি অর্থতে যাবেনই কেন, আপনি দেখবেন মানে কোনটার সাথে কোন রিলেশনটা হয়, কোন সেন্টেন্সের সাথে কোন কোয়েশ্চেনের সাথে কোন অপশনটার রিলেশন হয়, সেটা দেখলেই তো হয়ে যায়। তাহলে নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লেভার। টু ড্যাশ দ্য অ্যারাইভাল অফ স্প্রিং, বাংলাদেশ টেলিভিশন ড্যাশ আ স্পেশাল ফাংশন। কি হবে বলুন তো কমন সেন্স দিয়ে? এটা বি হবে, অ্যানাউন্স আর টেলিকাস্ট। অ্যানাউন্স আর টেলিকাস্ট। সেলিব্রেট আর অর্গানাইজ। To celebrate and organized. আচ্ছা যদি আমরা বলি টু কমিমোরেট দ্য অ্যারাইভাল অফ স্প্রিং, বাংলাদেশ টেলিভিশন লঞ্চ এ স্পেশাল ফাংশন, খারাপ হয় না। আবার আমি যদি বলি টু সেলিব্রেট দ্য অ্যারাইভাল অফ স্প্রিং, বাংলাদেশ টেলিভিশন অর্গানাইজ, না এই জায়গার মধ্যে এটাই হবে, এটাই ভালো, এটাই বেশি শুনতে ভালো লাগছে। সেটা হচ্ছে কি কমিমোরেট এবং লঞ্চড, মানে সেটা হচ্ছে কি একটু ভারী ভারী সেন্টেন্স হয়। সেক্ষেত্রে যদি আপনি বলেন সেলিব্রেট এবং অর্গানাইজ, সেটা এখানে বইয়ে দেয়া আছে, কিন্তু আমাকে যদি বলতেন আমি এটা দিতাম কমিমোরেট এবং লঞ্চড। এবং হ্যাঁ হ্যাঁ কি করা? স্মরণ করা না, মানে কোনো কিছুকে স্মরণ করা একদিক থেকে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, আবার কোনো কিছুকে নতুন ভাবে মানে উপস্থাপন করা বা নতুন ভাবে কি বলে যে কোনো কিছুকে আপনি প্রকাশ করছেন, এমন জিনিসটা হয়। টু দ্য অ্যারাইভাল, টু দ্য কমিমোরেট অ্যাট দ্য স্প্রিং, মানে স্প্রিংকে নতুন ভাবে উদযাপনের জন্য, সেটার কথা আমি বলছি। মানে স্মরণ করা বলতে একটা অক্ষর তো অনেক ভাবে হয়, সেক্ষেত্রে আপনি যদি বলেন স্প্রিংকে নতুন ভাবে উদযাপন করার জন্য বাংলাদেশ টেলিভিশন লঞ্চ আ স্পেশাল ফাংশন। কারণ অর্গানাইজ হ্যাঁ হতে পারে, দুটোই হতে পারে, কিন্তু আমি আসলে ভারলি একটু সেটা দেওয়ার চিন্তা করতাম। সেক্ষেত্রে আপনাদের বইয়ের মানে মোস্ট কি বলে অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা আছে বা সব থেকে বেশি যে পরীক্ষার মধ্যে যেগুলো আসলে বিভিন্ন বইয়ের মধ্যে অপশন হিসেবে দিয়ে থাকে সেগুলোই দিয়ে ফেলবেন। সেক্ষেত্রে আপনি সেলিব্রেট দিতে পারেন, কিন্তু আমি এটা দিতাম। তারপর যদি আমি বলি দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য টেকনোলজিক্যাল রিভলিউশন ইন ড্যাশ দ্য অ্যান্ড the concentration of wealth and power in the hands of the few should worry us, সেটা হয়ে যায় কি the accelerating the influence of the technological revolution in accelerating and concentration of wealth and power in the hands of few should worry us all. এটার অনুবাদ করতে হবে, বলেন তো অনুবাদ করে কি করতে পারবেন? সেন্টেন্সটা অনুবাদ করতে হবে। কেউ পারবেন? যদি পারেন তাহলে আমার পক্ষ থেকে একটা চকলেট পাবেন, বিদ্যাবাড়িতে আসলে একটা চকলেট আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। কেউ পারবেন? পারা উচিত, চেষ্টা করেন খুব জলদি চেষ্টা করেন।
স্যার এটা টেকনোলজিক্যাল রিভলিউশনের জন্য যে প্রভাবটা পড়ছে তার কারণে হচ্ছে সম্পদ আর শক্তির যে ব্যবহার সেটা কিছু নির্দিষ্ট মানুষের হাতে রয়ে গেছে। ভেরি গুড। কি বললেন? স্যার নুসরত প্রীতি। প্রীতি না, ভেরি গুড, মাশাআল্লাহ। প্রীতি একটা চকলেট পেয়ে গেলেন আপনি, মাশাআল্লাহ। প্রীতি আবার এটা আসবেন ইনশাআল্লাহ, আমার সাথে দেখা করবেন, একটা চকলেট আপনি পাওনার হইলেন। ভেরি গুড। এটাই কিন্তু ট্রান্সলেশন, এটাই হচ্ছে বিসিএস এর ট্রান্সলেশন। ফর এক্সাম্পল আপনি এরকম ট্রান্সলেশন একটা দিয়ে দিতে পারেন, দ্য ইনফ্লুয়েন্স অফ টেকনোলজিক্যাল রিভলিউশন, টেকনোলজিক্যাল রিভলিউশনের যে ইনফ্লুশন অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার ইন দ্য হ্যান্ডস অফ ফিউ শুড ওরি আস অল। মানে টেকনোলজিক্যাল রিভলিউশনের কারণে যে বর্তমানে ওয়েলথ এবং পাওয়ার যে কিছু মানুষের হাতে, মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে গিয়েছে, সেটা আমাদের সবাইকে আতঙ্কিত করে বা সেটা আমাদের সবাইকে চিন্তায় ফেলে দেয়। এই চিন্তায় ফেলে দেয়, এটা তো বলেন না আপনি, বলেছেন? না স্যার মিস হয়ে গেছে। চিন্তায় ফেলে দেয় না, আপনি অর্ধেক চকলেট পাবেন। আচ্ছা ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে এক্সিলারেটিং এবং ইন্টেন্সিফাইং। এই ইন্টেন্সিফাইং কথার অর্থ কি? তীব্র করা। কোনো কিছুকে যখন তীব্র করার ক্ষেত্রে ইন্টেন্সিফাইং কথাটা ব্যবহৃত হয়, ঠিক আছে? এক্সিলারেটিং এবং ইন্টেন্সিফাইং। Few people would care to take the negative side of the proposition that the women of the world are dash and dash. বলেন তো কি হবে? Few people would care to take negative side of the proposition that the women of the world are dash and dash. স্যার আমার কাছে মনে হচ্ছে প্রথমটা অপ্রেসড হবে, বাট সেকেন্ডটা বুঝতেছি না। আমার কাছে মনে হচ্ছে অপ্রেসড হবে, ঠিক আছে? অ্যাডমায়ার্ড হবে না, কারণ few people would care to take the negative side of the proposition that the women in the world are oppressed and scorned. মানে কিছু সংখ্যক মানুষ এটা চিন্তা করবে যে পৃথিবীর যারা মেয়েরা আছে, মানে কিছু সংখ্যক মানুষরা তার এগেইনস্টে চিন্তা করবে যে পৃথিবীর যে মেয়েরা আছে তারা কি বলে, proposition that few people negative side that proposition that the women of the world are oppressed and scorned, মানে কি নারীরা পিছিয়ে আছে এরকম যে কথাটা আছে, সেক্ষেত্রে oppressed এর এক্সাক্ট স্পেলিংটা মিনিংটা কি বলতে পারবেন বলুন তো? নির্যাতিত। নির্যাতিত। আর scorned? নিপীড়িত বা ভেরি গুড। এটা কি বললেন? হয়ে গিয়েছে। মানে এরকম যে কাছাকাছি অর্থটা বলতে পারলেই চলবে, কাছাকাছি অর্থটা বলতে পারলেই চলবে। এই যে নিপীড়িত কে বললেন? স্কর্ন হচ্ছে অবহেলা করা। ওইটাই তো, অবহেলা নিপীড়িত একই, অবহেলা বা অবজ্ঞা করা একই কাছাকাছি অর্থই। মানে যে ট্রান্সলেশন আছে সেই ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনি কাছাকাছি অর্থ দিলেই হবে। অপমানিত করা বা অবজ্ঞা করে, অবহেলিত করা। সেক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে সে জাতীয় কথার ক্ষেত্রে অপ্রেসড এন্ড স্কর্ন, এই জিনিসটা হয়ে যাচ্ছে অ্যান্সার। অ্যাঙ্গার even when it is dash has one virtue, it overcomes dash. Anger even when it is inevitable has one virtue, it overcomes desire. কি হবে বলুন তো, এটার অর্থটা কি হয়? সেন্টেন্সটা অর্থ কি হয়, কি বলতে পারবেন? যখন কারো সততার মধ্যে অ্যাঙ্গারটা খুব তীব্রতর হয়ে যায়, অনিবার্য হয়ে যায়, তখন এটা আশা ব্যাপারটাকে ওভারকাম করে ফেলে। এটা ওভারকাম করে থাকে। এটা তো আসলে আপনার হয়েছে, কিন্তু একটু গুছিয়ে বলতে পারলে ভালো হয়। একটু গুছিয়ে বলতে পারবেন? কেউ একটু গুছিয়ে বলার চেষ্টা করেন তো। কারোর মধ্যে যদি রাগ বেশি থাকে তাহলে তখন তার যত যে আশাগুলো মানে হয়ে যায়, ওভারকাম মানে হচ্ছে ছাপিয়ে যায় আর কি। আচ্ছা, যখন বলা হচ্ছে অ্যাঙ্গার ইভেন when it is inevitable has one virtue, it overcomes desire, মানে যখন আপনার রাগটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় তখন এটার একটা ফল আছে, প্রতিফল আছে, আশাটা না। এখানে যদি আপনি বলেন একটা প্রতিফল, একটা ফল, একটা তার রেজাল্ট আছে, সেই রেজাল্টটা কি? সেটা আপনার যে অ্যাবিলিটি আছে সেটাকে এক্সিড করে ফেলে। সেটা আসলে বলা হচ্ছে যে আপনি নিজেকে যখন কি বলে, আপনি নিজের অ্যাবিলিটিকে কখন এক্সিড করতে চান, নিজের অ্যাবিলিটি
হ্যাঁ হ্যাঁ নির্লিপ্ত করা। হ্যাঁ, নির্লুপ্ত। এত কঠিন ভাষা তো আমিও বুঝি না। নিজের অ্যাবিলিটিকে কখন আপনি এক্সপ্রেস করতে পারেন সেটা হচ্ছে আপনার যখন রাগ আসে। তখন রাগ আসলে আপনি যখন কিছু কিছু ক্ষেত্রে যখন নিজেকে ছাপিয়ে যান, ফর এক্সাম্পল যখন আপনি কোনো কিছুতে ফেল করেছেন তখন আপনি চিন্তা করেছেন এবার আমি ফাটিয়ে ফেলবো। সেই ফাটিয়ে ফেলে যে আপনি যে একেবারে প্রতিজ্ঞা করে ফেলেছেন, একেবারে একাকার করে ফেলছেন পড়ালেখা করে, সেটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এবং এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। The last word of the proverb handsome is that what handsome কি হবে? Does. proverb আছে। handsome is that what handsome does, মানে handsome এর বাংলা কি বলুন তো? হ্যান্ডসাম মানে সুদর্শন। সুদর্শন, হ্যাঁ সুদর্শন বলা যায়, হ্যান্ডসামকে সুদর্শন বলা যায়। বাহ, সুন্দর বাংলা বললেন। তাহলে হ্যান্ডসাম ইজ হোয়াট? সুদর্শন সেটাই যেটা সুদর্শনরা করে থাকে, মানে সুন্দর সেটাই যেটা সুন্দর করে থাকে আর কি। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে যেই জিনিসটা আপনাকে সুন্দর করছে, এটার মানে কিন্তু এরকম না যে সুন্দর ছেলে যেটা করছে সেটা সুন্দর না, সরি, মানে কি বলে যে সুন্দর একটা ছেলে যে জিনিসটা কাজটা করছে সেটাই সুন্দর হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। যে ব্যাপারটা হচ্ছে যে যেই জিনিসটাকে আপনাকে সুন্দর করছে, মানে ধরেন আপনার পড়ালেখা করে আপনাকে দেখতে খারাপ করলে আপনাকে নিজের ভেতর থেকে এনরিচ করছে, সেটাই হচ্ছে, বুঝতে পারছেন? ব্যক্তিত্বের দিক থেকে মনে হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ, এরকমই যে হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, এটা একটা প্রুভার্বও, কিন্তু এটা অনেক মানে কথায় কথায় অনেকে বলে। দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য প্রুভার্ব, এটা তো করলেন আপনার। চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ডেমোক্রেটিক পার্টিস ক্যান্ডিডেট ড্যাশ ডিফিট ইন দ্য স্মল আওয়ার্স অফ মর্নিং, কি হবে? accepted defeat, consented defeat, agreed defeat, granted defeat, কি হবে? ডিফিটের ক্ষেত্রে যদি আপনি বলেন সেটা একসেপ্ট করাটাই হয়েছে, কারণ যে দ্য ডেমোক্রেটিক পার্টিস ক্যান্ডিডেট একসেপ্টেড ডিফিট ইন স্মল আওয়ার্স অফ দ্য মর্নিং, মানে একসেপ্ট করে নিয়েছে আর কি, যে শেষ সময়ে তারা হেরেছে সেটাকে আপনি একসেপ্ট করে নিয়েছে। একসেপ্ট তাহলে কি? গ্রহণ করা কোনো কিছু। কনসেন্টেড মানে কি? কনসেন্টেড মানে কি বলেন? পরাজয় মেনে নিয়ে। আপনি যদি বলেন এগ্রিড, সেটা হচ্ছে কি? কোনো কিছু থেকে সম্মত হওয়া। গ্র্যান্টেড মানে কি? কোনো কিছুকে কি বলে? গ্র্যান্ট করে দেয়া। তারপর চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইট উইল বি ইয়োর টাস্ক টু মেক শিওর দ্যাট দ্য ড্যাশ অফ দ্য ট্রাফিক ইন মেনটেইনড উইদাউট ইন্টারাপশন, কি হবে? সেন্টেন্সের অর্থ বলতে পারবেন কেউ? It will be your task to make sure the dash of traffic is maintained without interruption. মানে এটা হচ্ছে তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব যে গাড়ির যে ফ্লো, ট্রাফিকটা মানে কি? এখানে কিন্তু জ্যাম না। ট্রাফিকের অর্থ কি জানেন? গাড়ি ঘোড়া। গাড়ি ঘোড়া যে রাস্তায় চলছে না সেটাকে বলা হয় ট্রাফিক। যে এটা তোমার দায়িত্ব যে গাড়ি ঘোড়া যে রাস্তায় চলছে সেটাকে স্মুথলি তুমি যেন ধরে রাখতে পারো। সেক্ষেত্রে আপনি যদি বলেন এই স্মুথলি বোঝাতে ফ্লো মানে কি বলে যে কি বলে দা মেক শিওর দ্য ফ্লো, মানে গাড়ির যে ফ্লোটা আছে সেই ফ্লোটা যেন মেনটেন করতে পারেন। আপনি যদি বলেন সার্কুলেশন, সার্কুলেশন হতে পারে কারেন্টও হতে পারে না, প্রসেশনও হতে পারে না। সার্কুলেশন যদি বলতে পারেন তাও কিন্তু হতে পারতো, কিন্তু সার্কুলেশনটা সেটা ব্লাডের সাথে যায়, মানে হিউম্যান বডির সাথে যায়। কি বলে যে আপনার ট্রাফিকের সাথে ফ্লো কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে এটা হয়ে যায়। ফ্লো না থাকলে তো সার্কুলেশন দিতে পারতাম। হ্যাঁ, ফ্লো না থাকলে সার্কুলেশন দিতে পারবেন সেই জায়গার মধ্যে, কারণ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটাই তো আপনি দিবেন, তাই না? তাহলে আমি যদি বলি মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং টু ড্যাশ অ্যাবাউট দেয়ার এক্সাম রেজাল্টস, এটা আপনাদের থেকে ভালো আর কে জানে, তাই না? সেন্টেন্সের অর্থ কি বলেন? বর্তমানে অনেক শিক্ষার্থী তাদের কারেন্ট বর্তমান এক্সামসের রেজাল্ট ফলাফল নিয়ে চিন্তিত আছে। হ্যাঁ, আপনারা চিন্তিত আছেন না আমাদের মধ্যে? জি স্যার। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যায় কি ওরি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? পরীক্ষার অনেক আগে থেকে স্যার চিন্তিত। সেটা ইনশাআল্লাহ ভালো করবেন, টেনশন করবেন না। কিছু কিছু ক্ষেত্রে চিন্তা ভালো। We must look pleased or else he will be dash. Dissatisfied? অবশ্যই dissatisfied। যে আমাদেরকে খুশি দেখাতে হবে, নয়তো সে হয়তো বা মন খারাপ করে ফেলতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সেটা হয়ে যায় dissatisfied. He intends to dash in the country for 2 months. Stay. Stay. He
intend to stay intends to leave. he intends to stay live যদি আপনি বলতেন লিভটা তো বসবাস করার স্টে মানে কি যে বর্তমানে কিছুদিন থাকা। stay থাকা অবস্থান করতে অবস্থান করে। live মানে হচ্ছে আপনি সারা জীবন থাকবেন এরকম বা বসবাস করছেন কিন্তু সে তো এখানে স্টে করছে মানে থেকে আবার চলে যাবে স্যার, আমরা কিছুদিনের যদি জন্য। ইন্ডিয়াতে 2 মাস থেকে তাহলে স্টে হবে হ্যাঁ কিন্তু ইন্ডিয়াতে যদি বসবাস করি তখন লিভ হয়ে যাবে Good. The parents become extremely dashed when their son had not Annoyed. parents become extremely angry when their son had not returned even 11 o'clock. Anxious হতে পারে। অ্যাংরি হবে স্যার anxious হতে পারে Anxious. anxious টা more appropriate না কারণ angry তো রাগ মানে এটা আসলে ব্যাপারটা কি আমরা আমাদের কান্ট্রির যে সাইকোলজি সেটাকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের বাসায় দেরি করে আসলে বাবা কি বলে লাঠিটা দিয়ে দাঁড়ায় থাকে যে আসলো না কেন এখনো ধরে নেই আজকে এসে নেই কিন্তু অন্যান্য দেশের মধ্যে আগে চিন্তা করে যে কি হয়েছে কেন আসছে না সে তাই তো তাহলে এটা হয়েছে anxious. He knew it was a very dash operation, but he was determined to carry it out. কি হবে? Yes. Difficult. Risky operation. It was a Dangerous. very risky Dangerous. operation. অবশ্যই রিস্কিটা হয়ে যাচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট কথা। স্যার, কেন dangerous হবে হবে। রিস্কিটা কেন হবে বলেন তো? ঘরটা। ডিফিকাল্ট তো কঠিন হয়ে যায়, ডেঞ্জারাস হচ্ছে আপনার কি বলে যে আপনার খুবই ভয়ঙ্কর। তো রিস্কিটা হয় না মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট কথাটা তো রিস্কি হয়ে যায়। ওকে ভেরি গুড, সেটা হয়ে যায় রিস্কি। আর কি হচ্ছে তারপরে কোশ্চেনটা যদি বলি শি হ্যাজ ড্যাশ হার হেয়ার, পারবেন সবাই? Right. C number, right. কালারড হবে, কে বলেন কালারড হবে? ডাইট হবে C number, Right হবে। right হবে। আপনারা চুল কি বলেন? ডাইট বলে না, চুল ডাই করি, ডাই করি তো সেজন্য এটা ডাইট হয়ে যায়, চুল ডাই করা। আরিফ is always admired for his great political, কি হবে? A number হবে স্যার। A number appreciation. Arif is greatly admired for his political acumen, মানে acumen কথাটাকে বলা হয় রিচ। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলছেন? আচ্ছা যদি আমরা বলি অ্যাপ্রিসিয়েট, কি বলছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অর্থটা কি বলেছেন সেটা বলেন, একেবারে স্পেসিফিক বাংলা অর্থ। কোনটা স্যার? এই যে অ্যাকুমেন যে কথাটা আছে, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি। কারণ এই জায়গার মধ্যে যদি আপনি বলেন অ্যাপ্রিসিয়েশন মানে কি তার গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতার জন্য সে আসলে প্রেজ পাওয়ার কি আছে, তাকে তো এমনিতেই মানুষ গ্রহণযোগ্য করে। ভায়াবিলিটি মানে কি তার মানে কি বলে যে তাকে যে কি বলে পলিটিক্যালি যে তাকে অ্যাভেলেবিলিটি রাখা যায় সেটাকে বলা যায় ভায়াবিলিটি। ডিস্টিংশন যদি আপনি বলেন সেটা হচ্ছে তার একটা গুণকে বোঝা যায়। অ্যাকুমেন হচ্ছে কি তীক্ষ্ণতাকে বোঝাতে অ্যাকুমেন কথাটা ব্যবহৃত হয়। Arif did not properly utilize the time as he went on dash on one point alone. এটা কি হবে? Arif did not properly utilize the time as he went on dash on one point alone. সেক্ষেত্রে আপনি যদি বলেন এটা হয়ে যাচ্ছে deliberating. Arif did not properly utilize his time as he went deliberately on one point alone. অর্থাৎ আরিফ তার যে সময়টা আছে সেই সময়টাকে ডেলিবারেট মানে প্রপারলি ইউটিলাইজ করতে পারলো না, কারণ সে একটা জায়গার মধ্যে একটা জিনিসের পেছনে ছুটেছিল। এবং এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে একটা জিনিসের পেছনে ছুটবেন না বিসিএস, একটা জিনিস কখনো গুরুত্বপূর্ণ না। They were dash views on the issue of winding up the company. They were independent. Independent মানে কি? স্বাধীন। They were independent views মানে তাদের স্বাধীন মতামত ছিল অন দ্য ইস্যু ওয়াইন্ডিং, সেটা হচ্ছে আপ দ্য কোম্পানি মানে কি কোম্পানিটাকে নতুন করে কি বলে যে আপনার ইয়ে করার জন্য, সাজানোর জন্য সে এই চিন্তা করেছিল। হ্যাঁ বলুন। যে নতুন করে সাজানোর জন্য তারা ডিফারেন্ট মতামত রেখেছিল এবং
এরই সাথে আমাদের যে কিছু কোয়েশ্চেন আছে মানে মোটামুটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে ক্লাস থেকে। এবং এই জায়গাটা হচ্ছে কি ভোকাবুলারির যে সেকশন, এটা আমি কখনো বলবো না যেটা আসলে আপনাদেরকে কমন পড়ে যাবে। এই জায়গাটা হচ্ছে কমন সেন্স, ইনস্ট্যান্টলি আপনার মানে পরীক্ষার হলে বুঝতে হবে যে এটার সাথে আসলে কোন অ্যাপ্রোপ্রিয়েটটা যায়, এবং এটার জন্য আপনি যে ভোকাবুলারি একেবারে পড়ে একাকার করে ফেলবেন ব্যাপারটা তেমন না, একটু রিডিং হ্যাবিট করবেন। হ্যাঁ, একটু রিডিং হ্যাবিট করবেন, আশা করছি ব্যাপারটা হয়ে যাচ্ছে। এবং আজকের যেহেতু আপনাদের একেবারে গ্রামাটিক্যালের ব্যাপারগুলো আমরা শেষ করে ফেলেছি, তারপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা স্যার সকাল ডিউটি রাত 9টার মাঝখানে লাঞ্চ ব্রেক আছে স্যার, জব বাদ দিতে পারছি না, আমি কিভাবে বলতে পারি হেল্প? আপনার জন্য টাফ হয়ে যাবে একটু। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, আপনি চাইলে সকাল 6টায় উঠে 8টা পর্যন্ত পড়তে পারেন, আর রাত 8টা থেকে আপনি 1টা পর্যন্ত পড়তে পারেন। 5 ঘন্টা ঘুমাতে হবে আপনার, বাট 6 ঘন্টাটা ঘুমানোর চেষ্টা করবেন। হ্যাঁ, 6 ঘন্টাটা ঘুমানোর চেষ্টা করবেন, ঠিক আছে স্যার? 46তম বিশেষ দেবকুল অ্যাডমিশন নিয়েছেন 46তম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি 46তম বিশেষ দিতে পারবো না, কারণ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্গের সাথে আমার ফাইনাল পরীক্ষা এখনো হয়নি। আবার কবে হবে জানি না, কিছু অ্যাডভাইস দেবেন স্যার? আপনি এতদিন মানে আমরা যেভাবে চলছি আর কি, আমাদের যে অ্যাসাইনমেন্ট প্ল্যানটা আছে সেই অ্যাসাইনমেন্ট প্ল্যানটা আগে বোঝার চেষ্টা করুন। যেহেতু আপনি 46 দিতে পারবেন না, 47 আপনার কাছে মানে মোটামুটি ভালো সময় আছে, এর মধ্যে দিয়ে আপনি বিসিএসটা যদি শুরু করেন আশা করছি জিনিসটা মানে খুব সুন্দর করেই ধরতে পারবেন এই ব্যাপারগুলো। তো সেটা নিয়ে খুব একটা টেনশন করবেন না। আর যারা পরীক্ষা দিচ্ছেন, যারা এবার আপনার 46তমটা দিবেন, তারা একটা কথা বলে শেষ করতে চাই যে দিনের শেষে কোনো মোটিভেশন বা কোনো কিছুই আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না আনলেস অর আনটিল ইউ আর কি বলে যে অনেস্ট টু ইয়োরসেলফ। আপনি যদি নিজের সাথে সৎ না থাকেন, কখনোই আপনাকে কোনো কিছুতে আপনার মানে কি বলে যে খুব একটা বেশি উপকার করতে পারবেন না। তো সেই জন্য অ্যাটলিস্ট নিজের সাথে একটা প্রতিজ্ঞা করেন যে আপনি এতটুকু করবেন, এতটুকু মানে এতটুকু, এর বাইরেও না, এর কমও না, এর বেশিও না, এর কমও না। তাহলে প্রশ্ন ছিল। জি জি শিওর স্যার, ভোকাবুলারিতে আরো ভালো করা যায় কিভাবে স্যার? অনেকগুলো মিনিংই বুঝতে পারছি না, মানে কিছু কিছু মিসিং হয়ে গেল। এই জায়গাটা কিভাবে রিকভার করা যাবে? আচ্ছা, ভোকাবুলারিতে আপনাদের সোহাগ স্যার চলে এসেছে। আচ্ছা, দুজন প্রিয় স্যারকে একখানা দেখলে স্যার ভালোই লাগে। আপনাদের সোহাগ স্যার আমাদের মানে যখন দেখা হয় তখন মাশাআল্লাহ আমরা খুব ওয়ার্মলি আর কি ওয়েলকাম করি একজন আরেকজনকে। তো যদি আমরা বলি যে এই যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আপনার কি বলো ভোকাবুলারির যে ব্যাপারটা আছে, এই ভোকাবুলারির ব্যাপারটা হচ্ছে যে কখনো যদি আপনার পরীক্ষার মধ্যে আসে, সেক্ষেত্রে যদি এমনিতে এনরিচ করতে চান, আমি বলবো যে একটু পেপার পড়ার অভ্যাস করেন, একটু ইংরেজি পত্রিকাটা পড়ার অভ্যাস করেন। সে জায়গায় আপনি এমনিতে এনরিচ হয়ে যাবে। আপনি পড়তে পড়তে আপনাদের কাছে যেটাকে ভোকাবুলারি মনে হয় সেই জায়গার মধ্যে অনেক হাজার হাজার তথ্য, একটা আর্টিকেল পড়লে আপনি অনেক নতুন নতুন অনেক তথ্য পাবেন। সেজন্য এটাকে একটু এভাবে পড়ার অভ্যাস করেন, রাদার দ্যান একটা সেন্টেন্স বা একটা শব্দ মুখস্থ করে। একটা শব্দ মুখস্থ বেশি দিন থাকে না। তো এই জন্য একটু চেষ্টা করবেন যে আপনি প্রতিদিন পড়ার অভ্যাস করছেন, একটু রিডিং পড়বেন। নিউজ পেপার এমনিতে কিন্তু ডেইলি স্টার আপনার ই পেপারে কিন্তু ফ্রিতেই পড়া যায়। ডেইলি স্টার মোবাইল থেকে ই পেপারে যাবেন, ই পেপারে গিয়ে দেখবেন লগ ইন গুগল দিয়েই করা যায়, মানে ফ্রিতেই পড়তে পারবেন আপনি, আপনার কিনতেও হবে না। মোবাইল দিয়ে জাস্ট একটা আর্টিকেল পড়ে ফেললেন, ওই জায়গা থেকে যত নতুন নতুন শব্দগুলো আছে সেগুলো একটু দেখে ফেললেন, দেখে একটু বোঝার চেষ্টা করলেন। মাঝে মধ্যে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, এই যে দেখেন আমি একটা ওয়ার্ডেরও কি অ্যাপ্রোপ্রিয়েট একেবারে শুদ্ধ বাংলা বলছি না, বাট আমি প্রত্যেকটা অক্ষরে কি বলছি, প্রত্যেকটা অর্থের কি বলছি, যে একটা অ্যাপ্রক্সিমেট মিনিং। অ্যাপ্রক্সিমেট মিনিংটা যদি আপনি ধরতে পারেন তাহলেই দ্যাট উইল বি না। আপনার আর কিছু প্রয়োজন নেই। ভোকাবুলারি মানে যে এটার অর্থ মানে এটাই, এটার আরো 2000 অর্থ আছে। আপনি একটা যদি ভাব জানেন তাহলে 2000 আপনি এমনিতেই পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। আর দিনের শেষে একটা কথা হচ্ছে ভালো করবেন ইনশাল্লাহ, বিশ্বাস রাখুন নিজের উপরে, আল্লাহর কাছে চান, সৃষ্টিকর্তা যে যেই ধর্মেরই আছেন সৃষ্টিকর্তার কাছে চান, ইনশাল্লাহ পারবেন। কিন্তু একটা কথা হচ্ছে কি, একেবারে টেনশন করতে করতে ভয় পেতে পেতে একবারে মানে থাকে না যে পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম করবেন না। কারণ টেনশন করার সময়টা কোথায়? আপনি যে সারাদিন যদি পড়ালেখা করেন, টেনশন করার সময়টা কোথায়? হ্যাঁ, এরকম হয়েছে যে আমার যখন টেনশন হয়েছে, আমি আপনাদের কাছে খুব মানে হিরোর মতো বলছি যে হ্যাঁ টেনশন কেন করবা, এসে আমার যে হয়নি তা কিন্তু না, আমারও হয়েছে, আমারও টেনশন হয়েছে। তো আমার কাছে আমি জিনিসটাকে মানে কি বলে পজিটিভ ভাবে কিভাবে করেছি, কনভার্ট করেছি। টেনশন আমি ঘুমাতে পারছি না, চুপ করে উঠে আমি পড়তে বসা শুরু করে দিয়েছি। মানে যে জিনিসটা আমাকে ঘুমাতে দিচ্ছে না সেই জিনিসটার জন্য আমি খাটতাম। হঠাৎ করে আমি রাত বিরাতে দেখা গিয়েছে আমার ইনসমনিয়া একটু প্রবলেম ছিল, আছে এখনো। তো এই জাতীয় জায়গায় দেখা গিয়েছে যে রাতে ঘুম আসছে না, হুট করে উঠে আমি পড়া শুরু করতাম।
তো এই হুট করে উঠে যখন আমি পড়া শুরু করতাম, এমনও গিয়েছে যে সকাল থেকে রাত হয়েছে, সরি মানে রাত থেকে যে রাত ধরেন আমার 3টার দিকে আমি ঘুমাতে পারছি না, আমি ঘুমিয়েছি 12টার দিকে, কারণ তখন একটু রুটিনে চলার চেষ্টা করতাম। তো ঘুমিয়েছি 12টার দিকে, 3টার দিকে আবার ঘুমাচ্ছে না, আমি উঠে বই নিয়ে বসলাম। তো সেই বই নিয়ে বসার থেকে 3টার দিকে যে বসেছি, সেটা উঠতে উঠতে দেখা গিয়েছে যে জোহরের আজান দিয়ে দিয়েছে, খেয়াল ছিল না, বা এরকম মধ্যে দিয়ে হয়তো বা আম্মু খাবার দিয়ে গিয়েছে টেবিলে, এতটুকুই ইয়ে ছিল। বাট এরপরে বাসার মধ্যে আর আমি যখন পড়ি একটু আমার রুমটা আমি চেষ্টা করি যে আমার কেউ যেন না আসে। তো সেই জন্য দেখা গিয়েছে যে পড়ার জিনিসটা এমন ভাবে চেষ্টা করবেন যে জিনিসটা যেন আপনার মধ্যে একটা নেশা হয়ে যায়। এবং অনেকের আছেন যাদের ফ্যামিলি আছেন, যাদের ফ্যামিলির প্রায়োরিটিস আছে, অনেক কিছু আছে, বিশ্বাস করি আমি সেটা। আর বিং এ মাদার ইজ নট ইজি। আপনার একজন মা হওয়া বা একটা সংসার সামলানো, আমার কিন্তু সামলাতে হয় না, আমি ম্যারিড পার্সন, আমার কিন্তু সামলাতে হয় না আলহামদুলিল্লাহ। আমার মানে থাকে না যে নারী হওয়াটা খুব একটা সহজ না, অনেক কিছু সামলাতে হয় তাদের। তো সেই জন্য বলছি যে নারী হয়ে যে সবাই আটকে যায় তাও কিন্তু না। রেজওয়ান আপুর কথা বলেছি আপনার। প্রশ্ন ছিল স্যার, যদি বলতেন। জি 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 শিওর। যোগ দিতেন স্যার। পড়ার পর সেটা ভুলে যাচ্ছে, এইটা আবার রিমাইন্ড করে রাখার কি প্রসেস আগালে সেটা ভালো হতো? পড়তেছি বাট দেখালে আপনার পুরো ভুলে যাচ্ছি, কিছুক্ষণ পরে হয়তো একদিন মনে থাকছে, 2 দিন পরে যায় সেটা হয়তো মাথা থেকে হারিয়ে। আপনি মুখস্থ করতে বেশি চেষ্টা করছেন, মুখস্থ না করে জিনিসটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, ভিজুয়ালাইজ করবেন। ফর এক্সাম্পল আপনার নাম কি বলেন? হামিদুল ইসলাম। আমি আপনার নামটা কিভাবে মনে রাখবো জানেন? হামিদুর রহমান আছে না, হামিদুর রহমানকে দিয়ে মনে রাখবো। আমাদের যে বীরশ্রেষ্ঠ আছে না হামিদুর রহমানকে দিয়ে মনে রাখবো। কোনো একটা কারণে যদি আমার কাছে মানে আপনার কাছে প্রয়োজন হয়, মানে আমার কাছে একটা মানে আপনার সাইকোলজিক্যালি আমি একটা জিনিসকে খুব বিশ্বাস করি, নতুন কিছু পড়ছেন আপনার কাছে যদি মনে হয় তাহলে আপনি ভুলবেন সেটা। আপনি যা জানেন সেটার সাথে এভাবে মানে অ্যাডজাস্ট করে মনে রাখার চেষ্টা করবেন, সবকিছু ভিজুয়ালাইজ করবেন, সবকিছু একটা জিনিস এটার সাথে সেটা রিলেট করবেন, সেটার সাথে সেটা রিলেট করবেন। এভাবে অনেক কিছুর মধ্যে আসলে রিলেট করে যদি পড়েন না, এমসিকিউ পরীক্ষার মধ্যে আসলে খুব একটা মুখস্থ করতে হয় না। আপনারা মনে হয় চেষ্টা করেন যে 100টা তথ্য আমি 100টা তথ্য মুখস্থ করবো না। তথ্য মুখস্থ করবেন ঠিক আছে, কিন্তু সেটা রিলেট করে, তথ্যর একটা অংশ আরেকটা অংশের সাথে রিলেট করে ফেলবেন, একটার সাথে আরেকটা যুক্ত করে ফেলবেন। রিলেট করে যদি মনে রাখতে পারেন তাহলে খুব সহজে হয়ে যায়। আমি নেক্সট ক্লাসে স্যার এক্সাম্পল দেন স্যার, তাহলে একটু ভালো হবে। মানে ধরেন আমি যদি বলি, আসেন দেখাই। ধরেন আমি বলছি, হ্যাঁ সময় শেষ না, আচ্ছা দাঁড়ান একটু একটা জিনিস দেখে নিই। এক্সটেম্পোর, এটার সিনোনিম হয়ে যাচ্ছে কি? ইমপ্রম্পটু। অনেকেই মুখস্থ করেছেন। এক্সটেম্পোরের সিনোনিম হচ্ছে ইমপ্রম্পটু। আমি কিভাবে মনে রেখেছি জানেন? আমার যে গার্লফ্রেন্ড, মানে যদি কারোর কোনো গার্লফ্রেন্ড থাকে সেক্ষেত্রে, আর যদি কারোর গার্লফ্রেন্ড এক্স হয়ে যায়, আপনার গার্লফ্রেন্ড এক্স হয়ে গিয়েছে কারণ আপনি অনভিজ্ঞ ছিলেন। এই দুটো কথার অর্থই কি জানেন? অনভিজ্ঞ। তাহলে অনভিজ্ঞ, আপনি অনভিজ্ঞ ছিলেন বলে আপনার গার্লফ্রেন্ড এক্স হয়ে গিয়েছে, এবং আপনার গার্লফ্রেন্ড অনভিজ্ঞ বলে এক্স হয়ে যাওয়ার সময় আপনাকে যাওয়ার সময় বলে গিয়েছে ইউ আর ইমম্যাচিওর। আপনি ম্যাচিওর না, ইমপ্রম্পটু। মানে এভাবে রিলেট করে যদি একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মানে মনে রাখার চেষ্টা করেন, জিনিসটা আসলে সহজ হয়ে যায়। তাহলে এই যে ইমপ্রম্পটু যে এক্সটেম্পোরের সাথে কথার মানে উচ্চারণে মিল আছে, ইম দিয়ে শুরু হয়েছে, এক্স দিয়ে শুরু হয়েছে, তাহলে এক্স দিয়ে যখন একটা জিনিস শুরু হবে আপনি মানে চিন্তা করবেন যে এক্স হয়ে গিয়েছে, অনভিজ্ঞ ছিল বলে ইমপ্রম্পটু বা ইমম্যাচিওর বলে সে আমাকে একটা অপবাদ দিয়ে গিয়েছে, তাই তো? ধরতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি? মানে লাইফের সাথে কোন একটা বিষয়ের সাথে, লাইফের সাথে কোন একটা ইভেন্টের সাথে সেটাকে ইয়ে করে ফেলবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি ক্যালকুলেটর আবিষ্কার করেছে লিবানিজ, তাই না? লিবানিজ যাকে বলা হয়। তো সেক্ষেত্রে আমি মনে রেখেছি কিভাবে, আমার একজন রিলেটিভ আছেন, যদিও তিনি অলস না, আমি তার কথা চিন্তা করে মনে করলাম তাকে অলস বানিয়েছি মনে মনে, যে সে অলস এবং তার ক্যালকুলেটর প্রয়োজন, সে হিসেব করতে সে ক্যালকুলেটরে অলসটা হিসেব করে, এবং সেজন্য তার নামের সাথে লিবানিজের নাম মিল আছে, তার নাম হচ্ছে লিভা, তার নামের সাথে লিবানিজের নাম মিল আছে, তাহলে তার কথা মাথায় আসলে আমার ক্যালকুলেটরের কথা মাথায় চলে আসে। এভাবে আসলে রিলেট করে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আপনাদের নেক্সট ক্লাসে অনেক টিপস পাবেন। নেক্সট ক্লাসে খুব সম্ভবত আপনাদের ভোকাবুলারি যদি থাকে, মানে নেক্সট যে ক্লাসটায় ভোকাবুলারি সেকশন আপনাদেরকে পড়াবো, সেই ক্লাসটা ইনশাআল্লাহ খুবই এনজয় করবেন, এবং পাশাপাশি আপনারা অনেক মনে রাখার টিপস পাবেন ওই জায়গায় ভোকাবুলারি। আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে খুব সম্ভবত 130টার মতো শব্দ আমি মানে পড়াবো। এই 130টা শব্দ আপনার ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ 1 মিনিটে আপনি একটার বেশিও শব্দ শিখবেন, এবং সেটা কিভাবে সেটা আমরা দেখে ফেলবো ক্লাসে, ঠিক আছে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে মানে ভোকাবুলারির যে ক্লাসটা আছে, এটা কিন্তু ভোকাবুলারি ছিল না, এটা হচ্ছে কমন সেন্স অ্যানালজিক্যাল যে ক্লাসটা ছিল। ভোকাবুলারি আরো একটা ক্লাস আমাদের আছে আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনার ক্লাসের জন্য নেক্সট ক্লাস। জি
আর ওয়েটিং এ থাকলাম নেক্সট আচ্ছা ক্লাসে। আচ্ছা, অবশ্যই অবশ্যই অবশ্যই, ধন্যবাদ সবাইকে।